স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12-এর কস্ট ট্যাক্স যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের বেশ কিছু এমসিকিউ এবং এসএকিউ নিয়ে। আচ্ছা, এই কোশ্চেনগুলো যে আমি সলভ আউট করছি সেটা হচ্ছে শিওর শর্ট নামক একটা বই আছে, সেই বইয়ের সলভ আউটগুলো করছি। আচ্ছা, তোমরা জানো যে তোমাদের সিলেবাসটা রিডিউস হয়েছে, সেই সিলেবাসে রিডিউস হয়েছে, সেখান থেকে কস্টের ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টারটা নেই, অর্থাৎ কাঁচামালটা নেই আর উপরি ব্যয়টা নেই। ঠিক আছে, কাঁচামাল আর উপরি ব্যয় মানে ম্যাটেরিয়ালস আর ওভারহেডটা নেই, আর ট্যাক্স থেকে তোমাদের ইনকাম ও আদার সোর্স নেই। তাহলে টোটাল যে 3টে চ্যাপ্টার রিডিউস হয়েছে সেই কোশ্চেনগুলো নিয়েও আমি আলোচনা করে দেবো। তোমাদের যদি সেইগুলো পড়তে ইচ্ছা না করে পড়বে না, কোনো অসুবিধা নেই। এটা শুধুমাত্র এই বছরটার জন্য, ঠিক আছে? পরবর্তী বছর থেকে সিলেবাসটা যেমন নর্মাল ছিল সেরকমই হবে। আচ্ছা, যাই হোক, প্রথমে আমরা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করি। এমসিকিউগুলো শেষ হয়ে গেলে আমরা এসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এমসিকিউগুলো নিয়ে যে আলোচনা করবো এখানে কোনো অপশান বলবো না, যে কারেক্ট অ্যান্সার সেটাই আমি তোমাদের সামনে আলোচনা করবো। কারণ বিএসটি যখন করছিলাম তখন আমি বলেছিলাম যে অপশানগুলো বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এই কারণের জন্যই আমরা অপশানগুলো বলবো না, ডাইরেক্ট অ্যান্সারটাই বলবো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন কি আছে, কাঁচামালের তালিকা ড্যাশ বিভাগ দ্বারা প্রস্তুত করা হয়। আমরা সবাই জানি কাঁচামালের তালিকা ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বারা প্রস্তুত করা হয়। নেক্সট বলেছে কাঁচামালের চালান মূল্য 25,000 টাকা। চালান মূল্যকে ইংরেজিতে বলা হয় ইনভয়েস প্রাইস, মানে ম্যাটেরিয়ালের ইনভয়েস প্রাইস বলছে 25,000 টাকা। ট্রেড ডিসকাউন্ট বলা হয়েছে 10%। এক্সাইজ ডিউটি বলেছে 25% হলে এগ্রিগেট নেট প্রাইস কত? বলে স্যার এটা কী করে বের করবো? দেখো, একদম ইজি। তোমরা তোমাদের ক্যালকুলেটার নাও। কাঁচামালের চালান মূল্য 25,000 টাকা, যেখান থেকে ট্রেড ডিসকাউন্ট 10%। আমরা জানি ট্রেড ডিসকাউন্ট সবসময় ডিডাক্ট হয়ে যায়। তো 25,000 থেকে যদি তোমরা 10% ডিডাক্ট করো তাহলে কত হচ্ছে? আমি দেখো দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কীভাবে করতে হবে। দেখো কী করা আছে, ইনভয়েস প্রাইস 25,000 টাকা, 10% ট্রেড ডিসকাউন্ট, 25,000 10% করলে কত হবে স্যার? 2,500। 25 থেকে 2.5 বাদ তখন এখানে মাইনাস আছে, কত হচ্ছে? 22,500। এবার এক্সাইজ ডিউটি কত পার্সেন্ট বলেছে? ঠিক আছে, এক্সাইজ ডিউটি 5% বলেছে, তাহলে কতর উপর হবে এক্সাইজ ডিউটি? এই ইনভয়েস প্রাইসের উপর 5%। সরি, এক্সাইজ ডিউটি 5% ছিল না, এক্সাইজ ডিউটি ছিল 25%। তার মানে এক্সাইজ ডিউটিটা সবসময় এই ইনভয়েস প্রাইসের উপর চার্জ করতে হয়, মানে 25,000-এর উপর 25% করলে হবে 6250। এবার এই দুটো অ্যাড করে দেবো, হবে 28,700। এটা হবে আমাদের অরিজিনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর কোশ্চেন বলেছে ওপেনিং স্টক 1/1/15-তে 200 কেজি ছিল 4 টাকা করে পার কেজি। পারচেস করেছি 4/1/15-তে 300 কেজি 5 টাকা করে। ইস্যু হয়েছে 7/1/15-তে 350 কেজি হলে ওয়েটেড অ্যাভারেজ মেথডে ইস্যুড ভ্যালু কত হবে? মানে শুনবে কী বের করতে বলেছে, ইস্যুড ভ্যালু কত হবে। তো দেখিয়ে দেওয়া যাচ্ছে, কিছুই নেই, চলো এটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, ওপেনিং স্টক কি বলেছিল? 200 ইউনিট 4 টাকা করে, তাহলে 200 × 4 করলে কত হচ্ছে? 800 টাকা। পারচেস বলেছিল কত? 300 ইউনিট 5 টাকা করে, তাহলে 300 × 5 করে কত হচ্ছে? 1500 টাকা। 800 যোগ 1500 কত হচ্ছে? 2300। আর ইস্যু বলেছিল কত? দেখে নাও কোশ্চেনটা আরেকবার, ইস্যু কত বলেছিল? স্যার ইস্যু বলেছিল 350 ইউনিট। ইস্যু বলেছিল তোমাকে 350 ইউনিট। আমাকে ইস্যুর অ্যান্সারই জানতে গেছি। ইস্যু বলেছিল 350 ইউনিট। ওয়েটেড অ্যাভারেজ কস্ট এর নিয়মটা কি? তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, তোমরা যদি স্টোর লেজার করে থাকো তাহলে ওখানে ওয়েটেড অ্যাভারেজ কস্ট ওটা বের করার নিয়ম ছিল ওপেনিং স্টক যোগ পারচেসের যে টোটাল অ্যামাউন্টটা, ঠিক আছে, ওপেনিং স্টক আর পারচেসের টোটাল অ্যামাউন্ট কত ছিল? 2,300 টাকা, ডিভাইডেড বাই ওপেনিং স্টক আর পারচেসের ইউনিট কত হচ্ছে? 200 আর 300 500। তার মানে আমি বলতে পারি 500 ইউনিটের দাম 2,300 হলে একের দাম কত? করে দেখা যাক, 2,300 ডিভাইডেড বাই 500 কত হচ্ছে? 4.6। তার মানে আশা করি বুঝতে পারলে এটা কি করে বেরোলো। তাহলে 350 সঙ্গে 4.6 গুণ করলে কত হয়? 1,610 টাকা। এটা হচ্ছে ইস্যু। আমাকে এই অ্যান্সারটাই জানতে চেয়েছিল, যদিও আমি ক্লোজিং স্টকটাও বের করে দিয়েছি। তো 2,300 থেকে 1,610 বাদ দিয়ে হলো ক্লোজিং স্টক। এটা একদম ইজি জিনিস, এটা ঘাবড়ানোর কিছু নেই। যারা স্টোর লেজার করেছে তারা এমনিই পেরে যাবে। আমাকে দেখতে হবে এই যে অঙ্কটা দিয়েছে এটা ফিফোতেও দিতে পারতো, লিফোতেও দিতে পারতো, সিম্পলেও দিতে পারতো, ওয়েটেডও দিতে পারতো। এখানে ওয়েটেড দিয়েছে। ফিফো বললে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো বললে লাস্ট ইন ফার্স্ট আউট। আর যদি সিম্পল বলতো ওটাও না জানি, অ্যাভারেজ করতাম। আর ওয়েটেড বলেছে, ওয়েটেড বললে ওয়েটেড মানে তোমাকে অ্যাভারেজ করতে হবে। কার অ্যাভারেজ? ওপেনিং স্টক আর পারচেসের অ্যাভারেজ করতে হবে। ওপেনিং স্টক আর পারচেসের যে মেন ভ্যালুটা আছে সেই ভ্যালু ডিভাইডেড বাই ইউনিট, ওপেনিং স্টক প্লাস পারচেসের ইউনিট, ওটাকে ডিভাইড করলে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যাভারেজ বেরোচ্ছে।
ঠিক আছে, রেটটা বেরোচ্ছে অ্যাভারেজ মিলস রেট বেরোচ্ছে 4 টাকা 60 পয়সা। এর সঙ্গে 350 গুণ করলে হয়ে যাবে 1610। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে তোমরা স্টোর লেখাটা একবার দেখে নাও, তাহলে বুঝিয়ে যাবে। নেক্সট বলেছে তোমার কাঁচামাল ব্যয়ের চরিত্র হলো, কাঁচামাল ব্যয়ের চরিত্রটা হচ্ছে পরিবর্তনশীল। নেক্সট বলেছে মজুত রক্ষক হলো কি, মজুত রক্ষক হচ্ছে এক ধরনের পরোক্ষ কর্মী। তাহলে বায়োমেট্রিক পদ্ধতিতে সময় হিসাব রাখার পদ্ধতি কি, যন্ত্রচালিত পদ্ধতি। তারপরে একটা অঙ্ক দিয়েছে, এটা খুব ভালো করে করবে, এরকম টাইপের এমসিকিউ আসতেই পারে পরীক্ষায়। বলছে টাইম অ্যালাউড 10 ঘন্টা, টাইম টেকেন 8 ঘন্টা। আচ্ছা তোমরা বলো, টাইম অ্যালাউড 10 ঘন্টা, টাইম টেকেন 8 ঘন্টা। তোমাকে একটা কাজ 10 ঘন্টায় করতে বলে তুমি 8 ঘন্টায় করে দিয়েছো, তার মানে তুমি কত ঘন্টা টাইম বাঁচতে পারছো স্যার? 2 ঘন্টা। টাইম সেভ 2 ঘন্টা। ওয়েজ রেট বলেছে 10 টাকা করে। বলছে হেলথের প্রিমিয়াম পদ্ধতিতে ওয়েজেস কত হবে। তো একদম নর্মাল ফর্মুলা ফেলবে, হেলথের নিয়মে যে ওয়েজেস বের করার নিয়মটা কী ছিল সেটা ফেলবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি, এটা করা আছে আমার কাছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি করা আছে, হেলথের নিয়মে ওয়েজেস বের করার নিয়ম টিটি ইন্টু আর প্লাস 50% ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত, দেখো টিটি ছিল কত 8, এখানে 8 লিখলাম। আর কত 8 দেখো ছিল 10, এখানে 10 লিখলাম। 50/100 মানে 1/2। টিএস কত, কিছুক্ষণ আগেই বললাম তোমাকে 10 ঘন্টায় কাজটা করতে বলে তুমি 8 ঘন্টায় করে দিত, কতটা টাইম বাঁচিয়েছো স্যার? 2 ঘন্টা। আর রেট হচ্ছে 10। তাহলে 8-এর সঙ্গে 10 গুণ করে 80, আর 2 ইন্টু 10 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 80 আর 10 যোগ করে 90 হলো। এটা হয়ে গেল অ্যান্সারটা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা কি বলেছে, বলছে যদি টাইম টেকেন টাইম অ্যালাউডের 50% হয়। বলছে টাইম টেকেন যদি টাইম অ্যালাউডের 50% হয়, টাইম অ্যালাউড যত আছে তার টাইম টেকেন যদি তার 50% হয়। সাপোজ টাইম অ্যালাউ যদি 100 ঘন্টা বলে দেয়, তাহলে টাইম টেকেন কত হবে? 50% বলেছে মানে 50 ঘন্টা। যদি এরকম হয় তবে ওয়েজেস হেলসে আর রোয়ান পদ্ধতি কি একই হবে? অ্যান্সারটা অবশ্যই এক হবে। দেখো তোমরা মনে করার চেষ্টা করো, একটা জিনিস ভাবার চেষ্টা করো, টাইম অ্যালাউড বলেছে 100 ঘন্টা আর টাইম টেকেন বলেছে 50 ঘন্টা। তো এরকম অবস্থায় হেলসে প্রিমিয়ামে ওয়েজেস যা বেরোবে, হেলসেতে করতে বলে ওয়েজেস যা বেরোবে, তুমি যদি এটা এই অঙ্কটা যদি রোয়ানে করো দেখবে অ্যান্সার একই বেরোবে, শুধুমাত্র এই কেসে, আর অন্য কেসে এটা বেরোবে না। তাই এখানে অ্যান্সারটা হবে কি, হেলসে আর রোয়ান পদ্ধতিতে এক হবে যদি এরকম বলে দেয়, যদি টাইম টেকেন টাইম অ্যালাউডের 50% হয়। সে করে বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয়, আমি যে এক্সাম্পলটা বললাম সেই এক্সাম্পলটা তোমরা করে দেখবে অ্যান্সার একই বেরোচ্ছে। এবার হচ্ছে স্থির উপরিব্যয় একক প্রতি পরিবর্তনশীল হয়। ঠিক আছে, স্থির উপরিব্যয় কি হয়? স্থির উপরিব্যয় মানে ফিক্সড ওভারহেড একক প্রতি পরিবর্তনশীল হয়। ঠিক আছে, আমরা যে কি জানি স্থির উপরিব্যয় যে টোটাল অ্যামাউন্টটা এটা তো ফিক্সড হয়, এটা স্থির হয়, কিন্তু পার ইউনিটটা কি হয়? চেঞ্জ। নেক্সট বলেছে উৎপাদন বন্ধ হয়ে গেলেও স্থির ব্যয় হতেই থাকে। উৎপাদন বন্ধ করে দিলেও স্থির ব্যয় তোমার হতেই থাকে। তারপর এটাও জানি প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হয়? ফ্যাক্টরি কস্ট। নেক্সট দেখো কি বলেছে, কস্ট অফ প্রোডাকশন। তোমরা কস্টশিট করেছো, এটা কস্টশিটের একটা টাইপ শর্ট কোশ্চেন। কস্ট অফ প্রোডাকশন বলেছে তোমার 50,000 টাকা, প্রাইম কস্ট বলেছে 20,000 টাকা, আর ওভারহেড বলেছে কত হবে। তোমরা যদি একটু ভাবার চেষ্টা করো, কস্টশিট যখন করেছিলাম কীভাবে করেছিলাম? প্রথমে ম্যাটেরিয়ালের কস্ট ছিল, ঠিক আছে, প্রথম হেড ছিল ম্যাটেরিয়াল, তারপরে ছিল মনে করার চেষ্টা করো প্রাইম কস্ট ছিল, তারপরে ছিল ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে, তো যোগ করে হতো তোমার ওয়ার্ক কস্ট। তার সঙ্গে কি করতাম? ওয়ার্ক কস্টের সঙ্গে আমরা কি করতাম মনে করো, ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস ওভারহেড যোগ করে হতো তোমার কস্ট অফ প্রোডাকশন। তো তোমাকে কোশ্চেনে কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে 50,000 টাকা, কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে 50,000 টাকা, আর প্রাইম কস্ট বলেছে 20,000 টাকা। ঠিক আছে, তো কস্ট অফ প্রোডাকশন আর প্রাইম কস্টের যে গ্যাপ, এটাই হচ্ছে তোমার ওভারহেড। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট বলেছে গৃহ সম্পত্তি খাতে আয়ের ভিত্তি কি? এটা হচ্ছে প্রাপ্ত আয় হবে। নেক্সট বলেছে মিউনিসিপ্যাল ভ্যালু 18,000 টাকা, ফেয়ার রেন্ট বলেছে 20,000 টাকা। ঠিক আছে, মিউনিসিপ্যাল ভ্যালু 18,000 টাকা, ফেয়ার রেন্ট 20,000 টাকা, রেন্ট রিসিভ 24,000 টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট 25,000 টাকা হলে গ্রস অ্যানুয়াল ভ্যালু কত হবে? তো দেখো মিউনিসিপ্যাল ভ্যালু 18,000 টাকা আর ফেয়ার রেন্ট 20,000 টাকা। 18 আর 20-র মধ্যে বড় কোনটা? স্যার 18 আর 20-র মধ্যে 20,000 টাকা বড়। তারপর হয়ে গেল 20,000 টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট কত ছিল? 25,000 টাকা। এবার 20,000 আর 25,000 ছোট কোনটা? স্যার 20,000 টাকা। নিয়মটা কি ছিল? নিয়মটা মনে করার চেষ্টা করো। আমাদের নিয়ম ছিল মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড়, কোনটা বড়? 20,000 টাকা বড়। তারপর এই যে 20,000 টাকার সঙ্গে আমাকে স্ট্যান্ডার্ড রেন্ট 25,000 টাকার কম্পেয়ার করতে হবে, যেটা ছোট, কোনটা ছোট? 20,000 টাকা। এটাকে বলে স্টেপ 1, দ্যাট মিনস রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আমাদের বেরোলো 20,000 টাকা, রেন্ট রিসিভ বলেছে 24,000 টাকা।
ঠিক আছে, স্টেপ 1 20,000 টাকা, স্টেপ 2 24,000 টাকা। দুটোর মধ্যে বড় কোনটা? স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে স্যার স্টেপ 2 বড়, মানে 24,000 টাকা বড়। তাহলে অ্যান্সার কত হবে? এটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল 24,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণই নেই, আমি কোনো কারণে দেখতে পাচ্ছি না বুঝতে অসুবিধা হওয়ার, কারণ হাউস প্রপার্টি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। অসুবিধা হলে হাউস প্রপার্টি দেখে নিও, কী করে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতাম, বুঝিয়ে যাবে। নেক্সট বলছে ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে আয়কর আইনের স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ কি? ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে আমরা শিখেছিলাম লেট আউট হাউস প্রপার্টি হয় আর সেলফ অকুপাইড হাউস প্রপার্টি হয়। লেট আউট হাউস প্রপার্টির ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা শিখেছিলাম সেখানে কি ছিল? নেট অ্যানুয়াল ভ্যালু 30%। কি? নেট অ্যানুয়াল ভ্যালু 30%। তারপরে যদি কোনো গৃহসম্পত্তির মালিক অপর পেশা বা ব্যবসার কাজ গৃহে পরিচালনা করবে, তো সেই বাড়ির আয় ধার্য হবে কোথায়? পিজিবিপি খাতে, মানে প্রফিট গেইন বিজনেস অ্যান্ড প্রফেশন বলে একটা হেড আছে, সেই হেডে ধার্য হবে। তারা বলছে ড্যাশ মূলধন সম্পত্তি নেয়, ওখানে অনেকগুলো পয়েন্ট বলেছিল, বলতে হবে এর মধ্যে কোনটা মূলধন সম্পত্তি নয়। স্টক ইন ট্রেড মূলধন সম্পত্তি নয়। নেক্সট বলেছে মূলধনী সম্পত্তি কত নম্বর ধারায় উল্লেখ আছে? তোমরা অ্যান্সারটা দেবে 2 নম্বর ধারা 14 নম্বর উপধারা, এত নম্বর ধারায় উল্লেখ আছে মূলধনী সম্পত্তি। তাহলে কৃষি জমি মূলধনী সম্পত্তি হবে না যদি সেই স্থানে জনসংখ্যা 10,000-এর কম হয়। নেক্সট লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রেট কত? 20%, ফ্ল্যাট রেট। আরও বলে দিচ্ছি, শর্ট টার্মের ক্ষেত্রে তোমার 15%, ঠিক আছে? লং টার্মের ক্ষেত্রে 20, শর্ট টার্মের ক্ষেত্রে 15। তো দেখো পরেই লেখা আছে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের রেট 15%। নেক্সট বলেছে ইনকাম ফ্রম আদার সোর্স কত নম্বর ধারায় উল্লেখ আছে? তোমরা অ্যান্সার বলবে স্যার ইনকাম ফ্রম আদার সোর্স 56 নম্বর ধারায় উল্লেখ আছে। নেক্সট বলেছে কিম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে যে আয়টা হয় না সেটা কোন খাতে যায়? সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে যায়। নেক্সট করমুক্ত সুদ মানে এক্সেম্পটেড ইন্টারেস্ট কত নম্বর ধারায় উল্লেখ আছে? 10 নম্বর ধারার 15 নম্বর উপধারা, অর্থাৎ 10-15 ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট। নেক্সট বলেছে একটা পরিবার মাসে 30,000 টাকা ফ্যামিলি পেনশন পায়, একটা ফ্যামিলি মাসে 30,000 টাকা ফ্যামিলি পেনশন পায়, তাহলে তোমাকে বলতে হবে এখান থেকে ট্যাক্সেবল ইনকাম কত। দেখো যেটা বলছিলাম, মাসে 30,000 টাকা ফ্যামিলি পেনশন পেলে 30,000 ইন্টু 12 করলে কত হয়? 3,60,000 টাকা। এবার এখানে কিছু এক্সামশন পাওয়া যায় ফ্যামিলি পেনশন থেকে। ধারা কত আছে? আন্ডার সেকশন 57 রোমান 2A। মাথায় রাখবে ফ্যামিলি পেনশন কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, এই ধারাটা তোমাকে লিখতে হবে। তাহলে কি হচ্ছে? যত টাকা ফ্যামিলি পেনশন পেয়েছে তার 1/3 অর্থাৎ 1,20,000 টাকা, ঠিক আছে? আর ম্যাক্সিমাম লিমিট কত? 15,000 টাকা। তাহলে 1,20,000 আর 15 মধ্যে ছোটো কোনটা? স্যার 15,000 টাকা। তাই 3,60,000 থেকে 15 বাদ দিলে কত হবে? 3,45,000। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা সেট 2-তে চলে আসছি। কি বলেছে? 1 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, সরল গড়মূল্য পদ্ধতি অর্থাৎ সিম্পল অ্যাভারেজ না, স্টোরলেজার তো অনেকগুলো মেথড ছিল, একটা সিম্পল অ্যাভারেজ মেথড হচ্ছে একটা গড় মূল্যভিত্তিক পদ্ধতি। নেক্সট বলেছিল কাঁচামাল ও অন্যান্য উপাদানের পূর্ণ তালিকা যা একটি দ্রব্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় তাকে বলা হয় কাঁচামালের তালিকা। খুব সুন্দর কোশ্চেন দিয়েছিল, বলছিল যে এই কোশ্চেনটা বলেছিল কাঁচামাল ও অন্যান্য উপাদানের পূর্ণ তালিকা যা একটি দ্রব্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় তাকে কি বলে? বলবে কাঁচামালের তালিকা। নেক্সট বলেছে যখন কাঁচামালের দামকে গড়যুক্ত করা হয় তাদের পরিমাণ দিয়ে গুণ করার পর সেই পদ্ধতি পরিচিত ভারযুক্ত গড়মূল্য পদ্ধতি বলে। যখন কাঁচামালের দামকে গড়যুক্ত করা হয় তাদের পরিমাণ কি? তাদের পরিমাণ দিয়ে গুণ করার পর, পরিমাণ মানে কোয়ান্টিটি দিয়ে গুণ করার পর সেই পদ্ধতি পরিচিত ভারযুক্ত গড়মূল্য পদ্ধতি বলে। নেক্সট বলেছে মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করা হয় যখন কাঁচামাল বিলির ক্ষেত্রে লিফো পদ্ধতি অনুসরণ করা হয়েছে। আবার বলছি মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করো। কোশ্চেনটা আমি দেখো রিপিট করছি আবার, মজুদ পণ্যের মূল্য নিরূপণ করো। আমাকে বলছে মজুদ পণ্যের মূল্যটা তুমি নিরূপণ করো যখন কাঁচামাল বিলির ক্ষেত্রে লিফো পদ্ধতি অনুসরণ করা হয়েছে। কোশ্চেন বলেছিল ওপেনিং স্টক, বলেছিল কি ওপেনিং স্টক 500 কেজি 12 টাকা করে, পারচেজ বলেছিল 400 কেজি 12 টাকা 50 করে, ইস্যু বলেছিল তোমার 600 কেজি। তাহলে আমাকে ভ্যালুয়েশন অফ স্টকটা বের করতে বলেছে। তাহলে অ্যান্সারটা করার চেষ্টা করো লিফোতে, খুব ইজি জিনিস। চলো আমি দেখিয়েছি কীভাবে করতে হবে। দেখো দেখিয়েছি কীভাবে করতে হবে। ধরো ওপেনিং স্টক কি বলেছে তোমার
বলেছে 500 কেজি 12 টাকা করে, তাহলে 500 ইন্টু 12 কত হচ্ছে? 500 ইন্টু 12 6000 টাকা। তাই বলছে পারচেস কি বলেছে? 400 কেজি 12 টাকা 50 করে কেনা হয়েছে। তাহলে এটা করে দেখো, 400-র সঙ্গে 12 টাকা 50 গুণ করলে কত হচ্ছে? 5000 টাকা। তাহলে কত হচ্ছে? 6 আর 5 11,000 টাকা। এবার ইস্যু করব, কত ইউনিট ইস্যু করতে বলা হয়েছে? এখানে ইস্যু বলা হয়েছে 600 কেজি। রেট কি? স্যার এটা বলেছে লিফো, মন দিয়ে শুনবে। ইস্যুটা যে ইস্যুটা হয় ফিফো হতে পারে, লিফো হতে পারে, সিম্পল হতে পারে, ওয়েট হতে পারে। যেমন আগের পেজে আমরা করালাম, ওখানে ইস্যুটা হয়েছিল তোমার ওয়েটের মেথডে, কিন্তু এখানে বলছে লিফো মেথড। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যে এসছে। এই ওপেনিং স্টক 12 আর পারচেস 12 টাকা, লাস্টে কি এসছে? স্যার এই 12 টাকা 50 লাস্টে এসছে, তার মানে এই রেটটা তোমাকে নিতে হবে। মনে করতে হবে লিফো কী করে করতাম। লিফো কী করতাম? লাস্টে যে এসছে, লাস্টে কত এসছে? 400 ইউনিট, তাই তো? এখানে দেখাচ্ছে কী করে করতে হবে। তোমাকে নিতে হবে 400 ইউনিট 12 টাকা 50 করে, আর 200 ইউনিট 12 টাকা করে। এটাই ছিল লিফো। লিফো মানে লাস্টে যে এসছে তাকে আগে নিতে হবে। লাস্টে কে এসছে? লাস্টে এই 12 টাকা 50-এর মালটা আছে, তো 12 টাকা 50 মাল কটা আছে? 400, তো 400টা নিয়ে নিলাম, বাকি 212 টাকারটা নিতে হবে। তো এটা করে দেখতে হবে, দেখো কত বেরোচ্ছে। 400 ইন্টু 12 টাকা 50 আর 200 ইন্টু 12 করে অ্যান্সার হবে 7400। যদি এই অঙ্ক বুঝতে অসুবিধা হয়, আমার অলরেডি ইউটিউবে ভিডিও আছে, ইনভেন্টরি অর্থাৎ ফিফো লিফোর ক্যালকুলেশন কীভাবে করতে হবে সেইগুলো দেখে নাও, তাহলে এই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? স্টোর লেজার আমার করানো আছে, স্টোর লেজার 2টো ভিডিও আপলোড করা আছে। প্রথম ভিডিওতে ফিফো লিফো পেয়ে যাবে, সেকেন্ড ভিডিওতে ওয়েটেড অ্যাভারেজ মেথড আর সিম্পল অ্যাভারেজ মেথড পেয়ে যাবে। তো ওই ভিডিও ভালো করে দেখলে এই অঙ্কগুলো করা কোনো ব্যাপার নয়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। 11,000 থেকে 7,400 বাদ দিলে কত হচ্ছে? 3,600। এটা হচ্ছে তোমার, এইটাই হচ্ছে তোমার অরিজিনাল অ্যান্সার। এটা আমাকে বের করতে বলছে, তো হয়ে গেল অ্যান্সারটা। নেক্সট কি বলেছে? মিস্টার দাস মুম্বাইয়ে তার বাড়িটি বসবাসের জন্য ব্যবহার করে। মিস্টার দাস মুম্বাইয়ে তার বাড়িটি বসবাসের জন্য ব্যবহার করে। বাড়িটির মিউনিসিপ্যাল ভ্যালু 8 লাখ টাকা। বাড়িটির মিউনিসিপ্যাল ভ্যালু 8 লাখ টাকা। মিউনিসিপ্যাল ট্যাক্স 80,000 টাকা। নেট অ্যানুয়াল ভ্যালু নির্ধারণ করো। দেখো কোশ্চেনটা তোমাকে ঘাবড়ানোর জন্য দিয়েছে। যদি বলতো ও বাড়িটি ভাড়া দিয়েছে, অর্থাৎ দেখো দু রকমের বাড়ি শিখেছি আমরা, হাউস হোল্ড, একটা লেট আউট, একটা সেলফ অকুপাইড। তো এটা নিজের বসবাসের জন্য ব্যবহার করে মানে সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড বাড়ির নেট অ্যানুয়াল ভ্যালু সবসময় নীল হয়। কত নম্বর ধারা বলছে এটা? আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এ, এই সেকশন বলছে। আমরা কখনো কখনো পরীক্ষা দিতেই পারি 23(2) এতে কি উল্লেখ আছে, তখন বলবে, তখন এই কথাটাই বলে দেবে। বলবে স্যার এসএসসি বা বলতো নির্ধারী তার বাড়িটি নিজের বসবাসের জন্য ব্যবহার করে, সেক্ষেত্রে নেট অ্যানুয়াল ভ্যালু নীল হয়। এটাই তুমি বলতে পারবে। তো বলে 6 নম্বর বলে যে মানব ভাড়া বা প্রমিত ভাড়া, ইংলিশটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট কাকে বলে? স্ট্যান্ডার্ড রেন্ট হলো সেই ভাড়া যা যেই ধরনের সম্পত্তি সেই ধরনের স্থানে পেয়ে থাকে। ঠিক আছে? মানে এখানে যে কোশ্চেনটা দিয়েছিল, কোশ্চেনটা দিয়েছিল বলেছিল ড্যাশ হলো সেই ভাড়া যা যেই ধরনের সম্পত্তি সেই ধরনের স্থানে পেয়ে থাকে, এইটাকে বলে স্ট্যান্ডার্ড রেন্ট। ঠিক আছে? নেক্সট বলেছে 7 নম্বর বলছে মিস্টার মিত্র টালিগঞ্জে বসবাস করেন। তিনি তার গৃহসম্পত্তি থেকে আয় সংক্রান্ত তথ্য দিয়েছেন। বলছে গ্রস অ্যানুয়াল ভ্যালু 22,000 টাকা, ফেয়ার রেন্ট 24,000 টাকা। তোমরা সবাই জানো এই 22 আর 24 কিছুক্ষণ আগের সেটেই আমরা বললাম সেট 1-এ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট দুটোর মধ্যে যেটা বড়, ঠিক আছে, তাকে সিলেক্ট করবে। কত বড়? স্যার 24,000 টাকা বড়। তারপর দেখতে হবে স্ট্যান্ডার্ড রেন্ট অঙ্কে আছে কিনা। স্যার এই অঙ্কে তো স্ট্যান্ডার্ড রেন্ট তাহলে নেই, দরকার নেই। তার মানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট করতে হবে। স্যার 24,000 টাকা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তারপর কী করতে হবে? তোমাকে করতে হবে রেন্ট। ঠিক আছে? স্টেপ 2-তে যেতে হবে তোমার রেন্ট বলে অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত আছে? চলো আমি দেখিয়ে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ধরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো 4টা সাজিয়ে দিচ্ছি। দেখো প্রথমে লিখতাম গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, ঠিক আছে। তারপর লিখতাম ফেয়ার রেন্ট। দেখা যাক গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কত বলেছে অঙ্কটায়। স্যার গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বলেছে 22,000 টাকা। তো এখানে লেখো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু 22,000 টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট 24,000 টাকা। দুটোর মধ্যে বড় কোনটা? 24,000 টাকা।
তার নিচে লিখবো স্ট্যান্ডার্ড রেন্ট। এই অঙ্কে তো নেই, তাই লিখবো এনএ। বড় কোনটা? স্যার 24,000 টাকা। এটাকে বলে স্টেপ 1। কি বলে? যেহেতু শর্ট কোশ্চেন শর্টে লিখছি, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আচ্ছা, তারপর স্টেপ 2 দিয়ে কী লিখতাম? স্টেপ 2 দিয়ে লিখতাম অ্যানুয়াল রেন্ট। দেখো অ্যানুয়াল রেন্ট কত বলেছে? অ্যানুয়াল রেন্ট কত বলেছে? স্যার অ্যানুয়াল রেন্ট এই অঙ্কে দিয়েছে 24,000 টাকা। অ্যানুয়াল রেন্ট দিয়েছে 24,000 টাকা। 24,000 টাকায় লিখলাম। এই দুটোর মধ্যে বড়ো কোনটা? এই দুটোর মধ্যে বড়ো কোনটা? 24,000 টাকাই বড়। এর থেকে বাদ দিতে হয় ভ্যাকেন্সি। কত মাস ভ্যাকেন্সি ছিল? স্যার 1 মাস ভ্যাকেন্সি ছিল। অ্যানুয়াল রেন্ট মানে 12 মাসে 24,000 টাকা পেয়ে, তাহলে 1 মাসে কত হবে? 2,000 টাকা। 24 থেকে 2 বাদ দিলে 22,000 টাকা হচ্ছে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে কি মাইনাস করতে হয়? মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। দেখো মিউনিসিপ্যাল ট্যাক্স কত টাকা বলেছে? আচ্ছা, এরপরে বলেছে কোথায় যেন ছিল, মিউনিসিপ্যাল ট্যাক্স কত টাকা পে করেছে। বলছে মিউনিসিপ্যাল ট্যাক্স পে করেছে প্রিভিয়াস ইয়ারে 4,000 টাকা, আর প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে 20,000 টাকা। আমরা কি জানতাম মিউনিসিপ্যাল ট্যাক্সের নিয়ম? প্রিভিয়াস ইয়ারে তুমি যত টাকা পেমেন্ট করবে তত টাকায় ছাড় পাবে। প্রিভিয়াস ইয়ারে কত টাকা পেমেন্ট করেছো? প্রিভিয়াস ইয়ারে 4,000 টাকা। প্রিভিয়াস ইয়ারের 4,000 টাকা পেমেন্ট করেছো, আর আগের প্রিভিয়াস ইয়ারের 20,000 টাকা পেমেন্ট করেছো। তাহলে এই বছর কত টাকা পেমেন্ট করেছো? স্যার 20 আর 4 24,000 টাকা পেমেন্ট করেছো। তার মানে মিউনিসিপ্যাল ট্যাক্স এখানে 24,000 টাকা বাদ দিয়ে দাও। কত হচ্ছে অ্যান্সার? -2,000 টাকা। এটাই তোমাকে বের করতে বলেছে। তাহলে আশা করি বুঝতে পারলে কীভাবে কী করলাম। দেখে নাও ব্যাপারটা ভালো করে টুকে নিই। এরপর বলেছে যখন কোনো গৃহ সম্পত্তির মালিক তার বাড়িটি পেশাগত কাজের জন্য ব্যবহার করেন তখন তা করযোগ্য হয় পিজিবিপি খাতে, প্রফিট গেইন বিজনেস অ্যান্ড প্রফেশনে। 9 নম্বর বলেছে ড্যাশ হলো সরল পরিমাণ ভিত্তিক মজুরির সুবিধা, অলস সময় নিয়ন্ত্রণ। 10 নম্বর বলেছে উত্তম মজুরি প্রদানের প্রয়োজনীয় উপাদান সরলতা, দক্ষতা, কাজের প্রকৃতি। ওখানে যেই অপশানগুলো ছিল এই অপশানগুলোই তার সঙ্গে ম্যাচ করছে এইটা। নেক্সট বলেছে ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে আয়কর আইনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ কত? ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে মানে লেট আউট হাউস প্রপার্টির ক্ষেত্রে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন কত? দেখো যে কোনো হাউস প্রপার্টির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা জানি 30% হয় কার উপর? নেট অ্যানুয়াল ভ্যালুর উপর। তাই লিখেছি 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। নেক্সট বলেছে গৃহ সম্পত্তি থেকে আয়ের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন আয়কর আইনের কত নম্বর ধারায় উল্লেখ আছে? গৃহ সম্পত্তি মানে ইনকাম অফ হাউস প্রপার্টির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন কত নম্বর ধারায় উল্লেখ আছে? আন্ডার সেকশন 24A। ঠিক আছে, 24B-তে কি আছে? ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে, এখানে 24 লেখা আছে কারণ ওখানে অপশন শুধু 24 ছিল। ঠিক আছে, এখানে 24A বলে কিছু লেখা আছে, মানে আমরা 24টাকেই সিলেক্ট করে নিয়েছি। আয়কর আইনের কত নম্বর ধারায় মূলধন সম্পত্তি হস্তান্তরের উল্লেখ আছে? আয়কর আইনের 2 নম্বর ধারা 47 নম্বর উপধারায় মূলধন সম্পত্তি হস্তান্তরের উল্লেখ আছে। এই ধারাগুলো তোমরা পড়বে, ধারাগুলো কিন্তু পরীক্ষায় আসবে। নেক্সট বলেছে কত প্রকারের মূলধন সম্পত্তি আছে? 2 প্রকার, স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী, শর্ট টার্ম, লং টার্ম। দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হস্তান্তর হওয়ার জন্য একটি বাড়িকে কত মাস নিজের কাছে ধরে রাখতে হবে? দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হওয়ার জন্য একটা বাড়িকে আমরা 36 মাস বা তার বেশি সময় নিজের অধিকারে রাখতে হয়। 36 মাস বা তার বেশি সময় নিজের অধিকারে রাখতে হয়। নেক্সট বলেছে ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট কত? আমরা আগের সেটাই বলেছি, ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট 15,000 টাকা। সময় হিসাব রক্ষণের পদ্ধতির প্রচলিত পদ্ধতির সংখ্যা কত? 3টি, ডেলি টাইম শিট, উইকলি টাইম শিট আর জব কার্ড। তাহলে টাইম অ্যালাউড 10 ঘন্টা, টাইম টেকেন 8 ঘন্টা। তোমরা বলো টাইম অ্যালাউড 10 ঘন্টা, টাইম টেকেন 8 ঘন্টা, টাইম সেট কী করে বের করতে হয়? আমাকে একটা কাজ করতে বলেছে 10 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে বলছে, আমি সেটা 8 ঘন্টায় করে দিই, কত ঘন্টা টাইম বাঁচিয়েছি? 2 ঘন্টা টাইম বাঁচিয়েছি। ঠিক আছে, রেট পার আওয়ার 5 টাকা করে। বলছি রোয়ান সিস্টেমে বোনাস কী করে হবে? দেখো রোয়ানের সিস্টেমে বোনাস বের করার ফর্মুলা কি? TS বাই TA ইন্টু TT ইন্টু R। কী বললাম? TS কত? TS কত তোমরা বলো? স্যার TS তো 2 হচ্ছে, দেখো TS 2, TA কত? 10। আমি এখানে ছোট্ট করে ফর্মুলা লিখেছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়। TT বাই TA ইন্টু TS ইন্টু R। দেখো TT কত? স্যার TT তো 8, এখানে লিখেছে 8। TA কত? 10, এখানে লিখলাম 10। আচ্ছা, তারপর TS কত? TS বললাম 2 আর R কত? 5, ক্যালকুলেট করে 8 বেরিয়েছে। আশা করি বুঝতে পেরেছ। 19 নম্বর বলেছে হেলসের সিস্টেমে বোনাস বের করার নিয়ম কি? হেলসের সিস্টেমে আগেরটা রোয়ান করলাম, হেলসের নিয়ম বলছে
যতটা তুমি টাইম বাঁচাতে পারবে তার 50%, তো টিএস ইন্টু 50% ইন্টু আর মানে রেট পার আওয়ার। নেক্সট অঙ্ক বলেছে নর্মাল পিস রেট 15 টাকা পার ইউনিট, মানে এক পিস করতে 15 টাকা করে নেওয়া হয়। ইফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার 108%, ওয়ার্কারদের এফিসিয়েন্সি যদি 108% হয়, ইফ অ্যাপ্লিকেবল প্রাইস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট। টেলর কি বলেছিল, ঠিক আছে, টেলরের ক্ষেত্রে দুটো কথা বলা হয়েছিল। টেলর বলেছিল যদি ওয়ার্কাররা যদি হাই এফিসিয়েন্সি দেখাতে পারে তখন পিস রেটের 120% দেবে, আর যদি এফিসিয়েন্সি যদি কম দেখায় মানে লোয়ার দেখায় তখন পিস রেটের 80% দেবে। তার মানে এখানে 108% এফিসিয়েন্সি দেখিয়েছে, মানে এফিসিয়েন্সি বেশি দেখিয়েছে, বেশি দেখালে কত পার্সেন্ট পাবে, 120% পিস রেটের। পিস রেট কত ছিল 15 টাকা, তার 120% 18 টাকা দেবে। আশা করি বুঝতে পারছো, এইগুলো নোট করার চেষ্টা করো, বারবার করে শোনার চেষ্টা করো, বুঝতে পারবে, ঠিক আছে। আর এইগুলো দেখো এমসিকিউ তো নতুন করে বোঝানোর কিছু থাকে না, প্রতিটা চ্যাপ্টার যে আমরা পড়েছি সেই চ্যাপ্টারটা আমার নলেজটা কতটা ক্লিয়ার বা বেসটা কতটা ক্লিয়ার আছে সেটাই এমসিকিউতে প্রকাশ পায়, ঠিক আছে। তো এমসিকিউ তখনই পারবে প্রতিটা চ্যাপ্টারটা ভালো করে তোমাকে স্টাডি করতে হবে, তাহলে এমসিকিউগুলো পারা যায়। যাই হোক, তারপরটা মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল যোগ ডাইরেক্ট লেবার যোগ ডাইরেক্ট এক্সপেন্স। আমরা জানি, আমরা 11 থেকেই শিখছি, কস্ট শিটে শিখেছিলাম 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে আমরা প্রাইম কস্ট বলে থাকি। তাই 3টে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স যোগ করে প্রাইম কস্ট বেরোচ্ছে। এবার বলছে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে একক পিছু স্থির উপরিব্যয় হ্রাস পায়। প্রোডাকশন লেভেল যত বাড়তে থাকবে, প্রোডাকশন যত বাড়তে থাকবে, ঠিক আছে, ফিক্স কস্ট পার ইউনিট তত কমতে থাকবে, ঠিক আছে। এটা আমরা ইকোনমিক্সেও পড়েছি, আমরা জানি ব্যাপারগুলো। তো বলছে কারখানার উপর ব্যয় একটি উদাহরণ কি, ঠিক আছে, কারখানার উপর ব্যয় উদাহরণ হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি, ঠিক আছে। নেক্সট কাঁচামালের ব্যয় কি, কাঁচামালের ব্যয় হচ্ছে এক ধরনের ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল এক্সপেন্সেস বা ভেরিয়েবল ওভার, যাই বলো, কাঁচামালের ব্যয় হচ্ছে পরিবর্তনশীল। তাহলে 2 নম্বর সেটটাও শেষ হয়ে গেল। আচ্ছা দেখো এর পরের সেট অর্থাৎ সেট নম্বর 3 কি বলছে, বলছে যে 1 নম্বর বলেছে নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে মুদ্রাস্ফীতির সময় কোনটি অকার্যকর। এখানে 4টে অপশান দিয়ে দেখো রেড কালি দিয়ে করে দিয়েছে, অরিজিনাল অ্যান্সারটা হবে ফিফো। তো বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারযুক্ত গড় পদ্ধতির সুবিধা নয়, অ্যান্সার হবে অন্তিম মজুত পণ্যের অবাস্তব মূল্য। নেক্সট বলে দিয়েছে তোমার, বলেছে আওয়ারলি রেট 100 টাকা, ইউনিট টেক 15 মিনিটস টু প্রডিউস, ঠিক আছে। এখানে বলতে চেয়েছে ওয়ার্কাররা যখন ফ্যাক্টরিতে কাজ করতে আসছে 1 ঘন্টা কাজ করলে ওদের 100 টাকা দেবে, অর্থাৎ রেট পার আওয়ার 100 টাকা বলেছে। আর ইউনিট টেক 15 মিনিটস টু প্রডিউস, ঠিক আছে, এবং একটা ইউনিট তৈরি করতে ওদের 15 মিনিট লাগে। বলেছে বলো নর্মাল পিস রেট কত। দেখো কীভাবে বের করতে হয়, আমরা যখন লেবার শিখেছিলাম তখন পিস রেটের ফর্মুলা শিখেছিলাম। কী হবে পিস রেট বের করার ফর্মুলা, দেখো লিখে দিচ্ছি, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, ঠিক আছে। তো কোনো ফর্মুলা মুখস্থ করার ব্যাপার নেই, আমরা বুঝিয়েও ছিলাম ব্যাপারটা কী করে করতে হয়। তো দেখো এখানে কি বলেছে, রেট পার আওয়ার বলেছে 100 টাকা, রেট পার আওয়ার বলেছে 100 টাকা, আর ইউনিট পার আওয়ার বলে দেয়নি, বলেছে একটা ইউনিট করতে 15 মিনিট লাগে। আমি বলতে পারি 15 মিনিটে একটা ইউনিট তৈরি করি, তাহলে 1 মিনিটে কত, 1/15, তাহলে 60 মিনিটে কতগুলো ইউনিট তৈরি করি, 4টে ইউনিট তৈরি করি। তাহলে বলতে পারি 60 মিনিট মানে 1 ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করি, 4টে, তাহলে 100কে 4 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 25, তাহলে পিস রেট 25। এবার যদি বলে স্যার তুই বুঝে, দেখো বুঝিয়ে দিচ্ছি তো আগে, আবার নতুন করে বোঝানোর কিছু নেই, তবু যখন বলছো একবার বলে দিই। দেখো 1 ঘন্টায় 100 টাকা দেওয়া হয়, এবার বলতে হবে 1 ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করি, এই যে 1 ঘন্টায় 4টে ইউনিট তৈরি করি, 1 ঘন্টায় 4খানা ইউনিট তৈরি করি। এবার 4টে ইউনিট তৈরি করতে 100 টাকা, তাহলে 1 ইউনিট তৈরি করতে কত, 25 টাকা। পিস রেট বলতে বোঝায় একটা পিস তৈরি করতে কত টাকা। তো আশা করি বোঝা গেছে। 4 নম্বরটা বলেছে অনাদায়ী ভাড়া করযোগ্য হবে, কত নম্বর ধারায়, 25B ধারায় অনাদায়ী ভাড়া করযোগ্য। নেক্সট বলেছে গৃহ সম্পত্তির ক্ষেত্রে নিচের কোনটি বিবেচিত মালিকের ক্ষেত্রে নয়, স্ত্রী বা স্বামীকে কোনো ব্যক্তি কর্তৃক উপযুক্ত প্রতিদান ছাড়াই হস্তান্তর। কি বললাম, স্ত্রী বা স্বামীকে কোনো ব্যক্তি কর্তৃক উপযুক্ত প্রতিদান ছাড়াই হস্তান্তর। নেক্সট দেখো একটা অঙ্ক দিয়েছে, বলছে নিচের বিবরণ থেকে মিস্টার পালের ভাড়া দেওয়া গৃহ সম্পত্তির নিট বার্ষিক মূল্য। ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি মানে লেট আউট হাউস প্রপার্টি
নেট অ্যানুয়াল ভ্যালু তোমাকে বের করতে বলেছে, লেট আউট হাউস বোর্ডে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে বলেছে পৌর মূল্য মানে মিউনিসিপ্যাল ভ্যালু বলেছে 82,000 টাকা, ফেয়ার রেন্ট বলে দিয়েছে তোমার কত 85,000 টাকা। আমরা জানি এটা, দেখো নতুন করে বোঝানোর কিছু নেই, কিছুক্ষণ আগে বললাম, আগের দুটো সেট বললাম, 3 নম্বর সেট একই জিনিস আমরা হাউস বোর্ডেও শিখেছি। মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট যেটা বড় বড় কোনটা 82 আর 85-এর মধ্যে, স্যার বড় তো 85, তাহলে 85,000 স্ট্যান্ডার্ড ট্রেন্ড নেই, তার মানে এটাই হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 1, স্টেপ 2 রেন্ট রিসিভড হয়, স্টেপ 2 নেই, তার মানে এটাই হচ্ছে গ্যাপ হচ্ছে তোমার 85,000 টাকা, তার থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স 8,000 টাকা বাদ দেবে, বাদ দিলেই হয়ে যাবে তোমার নেট অ্যানুয়াল ভ্যালু। নতুন করে বোঝানোর কিছু নেই, এগুলো খুব ইজি জিনিস, এগুলো মুখেই আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে তো। নেক্সট বলেছে গৃহ সম্পত্তির ক্ষেত্রে মালিক তার নিজের পছন্দে নিজের বসবাসকারী বাড়ি চিহ্নিত করতে পারে। গৃহ সম্পত্তির ক্ষেত্রে ধরো কি বলেছে, গৃহ সম্পত্তির ক্ষেত্রে মালিক তার নিজের পছন্দে নিজের বসবাসকারী বাড়ি, মানে ধরো কাছে ধরো অনেকগুলো অপশন, অনেকগুলো নিজের অনেক বাড়ি আছে, তার মানে যেই বাড়িটা ইচ্ছা খুশিও ব্যবহার করতেই পারে, এই কথাটা সত্য। তাহলে প্রত্যক্ষ মালপত্র মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, প্রত্যক্ষ মজুরি ডাইরেক্ট ওয়েজেস, প্রত্যক্ষ খরচের সমষ্টিকে, ঠিক আছে, প্রত্যক্ষ খরচ বলে ডাইরেক্ট এক্সপেন্স সমষ্টিকে, তিনটেকে মিলিয়ে আমরা কি বলি, প্রাইম কস্ট, এটাকে বলি প্রাইম কস্ট। তাহলে বোঝা যাচ্ছে। নেক্সট বলেছে হেলসে প্রিমিয়াম পরিকল্পনার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি গুরুত্ব পায় না। হেলসে প্রিমিয়ামের ক্ষেত্রে কোনটা গুরুত্ব পায় না, ঠিক আছে তো, কাজের পরিবেশ পায় না গুরুত্ব, উৎপাদন পদ্ধতিও গুরুত্ব পায় না, যন্ত্রপাতি মানে তিনটে কোনোটাই গুরুত্ব পায় না, তাই অ্যান্সার হবে সবগুলো। বলে যখন সময় বাঁচানো প্রদত্ত সময়ের 50%-এর বেশি হয়, সময় বাঁচানো টাইম সেভ যখন প্রদত্ত সময়ের 50% বেশি হয়, তখন হেলসে প্ল্যানিংয়ে বোনাস বেশি হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, পড়বে এই ব্যাপারগুলো, থিওরিটিক্যাল কনসেপ্ট। নেক্সট বলছে কর্মচারীর উদ্দেশ্যেই থাকে, কর্মচারীর উদ্দেশ্যেই থাকে নিজের দক্ষতা বাড়ানো হেলসে পরিকল্পনায়, ঠিক আছে, বলেছে মানে যে সমস্ত এমপ্লয়িরা আছে, ঠিক আছে, ওদের উদ্দেশ্য থাকে নিজেদের দক্ষতা বাড়ানো। এটা কোন পরিকল্পনা, হেলসে না রোয়ান, হেলসে পরিকল্পনা। তবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মূলধনী সম্পত্তি হস্তান্তর বলে গ্রাহ্য হবে না। অ্যান্সার হবে দেখো বি পয়েন্টটা, বলছে সংযুক্তিকরণ প্রক্রিয়ায় মার্জ, সংযুক্তিকরণকে ইংরেজিতে বলে মার্জ, ঠিক আছে, অ্যামালগামেটিং কোম্পানি কর্তৃক অ্যামালগামেটেড ইন্ডিয়ান কোম্পানিকে মূলধনী সম্পত্তি হস্তান্তর করো। এই অ্যান্সারটা তোমরা লিখবে। মূলধনী সম্পত্তি শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে কত নম্বর ধারায়, 2.14। নেক্সট বলেছে 1/4/99 তারিখে যদি গৃহ সম্পত্তি ক্রয়ের জন্য গৃহের ঋণ নেন মানে লোন নেয়, এত তারিখের পর, মাথায় রাখবে আমাদের ইন্টারন্যাশনাল লোন যে হাউস বোর্ডে করেছে ইন্টারন্যাশনাল রুল ছিল 1/4/99 পর বাড়ি তৈরি করার জন্য যদি আমরা কোনো লোন নিই, ঠিক আছে, সেটা যদি নিজস্ব বসবাসের বাড়ি হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ছাড় পায় 2 লাখ টাকা, আর ভাড়া বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই। এখানে বলেই দিয়েছে নির্ধারিত যদি গৃহ সম্পত্তি ক্রয়ের জন্য গৃহের ঋণ নেয় সেক্ষেত্রে সর্বোচ্চ হবে কত, 2 লাখ টাকা, নিজের বসবাসের বাড়ি মানে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে 2 লাখ টাকা। নেক্সট বলেছে মূলধনী লাভ নির্ণয়ের প্রেক্ষিতে নিচের সম্পত্তিগুলির মধ্যে মূলধনী সম্পত্তিগুলিকে চিহ্নিত করো। ক্যাপিটাল গেইন যখন আমরা ক্যালকুলেট করবো তখন এখানে অনেকগুলো সম্পত্তি আমাদের মূলধনী সম্পত্তি হিসেবে চিহ্নিত করো কোনটা, প্রত্নতাত্ত্বিক সংগ্রহ আর পারিবারিক কারণে ব্যবহৃত রূপার বাসনপত্র, এটা হবে। আমরা যখন ক্যাপিটাল গেইন ক্যালকুলেট করি না, ক্যাপিটাল গেইন করি, তখন এখানে তো অনেকগুলো সম্পত্তি আছে, কোন সম্পত্তিগুলিকে মূলধনী সম্পত্তি হিসেবে চিহ্নিত করতে পারবে, এই এ পয়েন্ট আর সি পয়েন্ট লিখবে, ঠিক আছে, এই দুটোই ঠিক, তার মানে অ্যান্সার হবে ঠিক। নেক্সট দেখো কি বলেছে, শেয়ার বাজারে নথিভুক্ত নয় এমন ঋণপত্র একজন নির্ধারিত 28 মাস নিজের অধিকারে রাখার পর হস্তান্তর করলেই শেয়ার বাজারে নথিভুক্ত নয়, ঠিক আছে, এরকম ডিবেঞ্চার যদি নিতে যদি 28 মাস নিজের অধিকারে রাখবে, তারপর যদি সেই শেয়ারগুলো ট্রান্সফার করে দেয়, তাহলে এই হস্তান্তর থেকে যে আয়টা হয় সেটা কি হয়, লং টার্ম ক্যাপিটাল গেন। তারপর যে লটারি, ঘোড়ার দৌড় ইত্যাদি থেকে প্রাপ্ত আয় আকস্মিক আয় মানে ক্যাজুয়াল ইনকাম, সুতরাং ওই আয় কোথায় যাবে, কোন খাতে যাবে, ইনকাম ফ্রম আদার্স সোর্সে। নেক্সট বলেছে নিচের আয়গুলির মধ্যে ইনকাম ফ্রম আদার্স সোর্সে করযোগ্য আয়টি চিহ্নিত করো। এখানে অনেকগুলো অপশান দিয়েছে, অ্যাকচুয়াল অপশানটা হবে 15,000 টাকার অতিরিক্ত, 15,000 টাকার অতিরিক্ত পারিবারিক অবসর বৃত্তি বাবদ আয়। দেখো ফ্যামিলি পেনশন থেকে যাই ইনকাম করি না কেন 15,000 টাকা অবধি ম্যাক্সিমাম আমি ডিডাকশান পেতে পারি, তার বেশি ডিডাকশান পাবো, তাহলে 15,000 টাকার অতিরিক্ত এটা সেটাই তোমার আয় বলতে পারো। নেক্সট বলেছে নির্ধারিত কোনো বাড়ি ভাড়া নিয়ে সেই বাড়িটি অন্য ব্যক্তিকে ভাড়া দিয়ে যদি কোনো আয় করেন। দেখো তোমরা সাবলেটের কনসেপ্ট সবাই জানো,
কি সাবলেট কস্ট হবে? আজকে ধরো আমি কারোর বাড়ি ভাড়া নিলাম, সেই বাড়িতে আমি বসবাস না করে যদি অন্য কোনো কাউকে ভাড়া দিই তাকে বলে সাবলেট। এটা কোন হেডে আসে? ইনকাম ফ্রম আদার্স সোর্স। ঠিক আছে, লেখা আছে অপশান। গৃহ সম্পত্তি থেকে আয় খাতে নির্ধারণের ভিত্তিটি আয়কর আইনের কত নম্বর ধারায় লেখা আছে? 22 নম্বর ধারায়। অর্থাৎ ইনকাম ফ্রম হাউস বডি ইনকাম ট্যাক্সের কত নম্বর ধারায় আছে? 22 নম্বর ধারায়। এগুলো সব কটা পড়তে হবে। হাউস প্রপার্টি যেমন 22 থেকে 27 নম্বর ধারা, তেমনি ইনকাম ফ্রম আদার্স সোর্স 56 থেকে 59 নম্বর ধারা। ঠিক আছে, তো এইগুলো আমাদের পড়তে হবে। নেক্সট বলছে কি, ভাড়া দেওয়া বাড়ির সমন্বিত বার্ষিক মূল্য মানে অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু 70,000 টাকা হলে স্ট্যান্ডার্ডাইজেশন কত হবে? আরে তোমরা সবাই জানো, এখানে বলার কিছু নেই। অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু মানে নেট অ্যানুয়াল ভ্যালু যত হয় তার থেকে 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ যায়। তাহলে 70 30% কত? স্যার 21,000 টাকা। তাহলে বোঝা গেল। নেক্সট বলেছে একটি বাড়ির মিউনিসিপ্যাল হলো 18,000 টাকা, ফেয়ার রেন্ট 20,000। দুটোর মধ্যে বড় কোনটা? স্যার 20,000 টাকা। স্ট্যান্ডার্ড রেন্ট 25,000 টাকা। 20 আর 25-এর মধ্যে ছোটো কোনটা? 20,000 টাকা। এটা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আর রেন্ট হচ্ছে 24,000 টাকা। দুটোর মধ্যে বড় স্যার 24,000 টাকা। গস অ্যানুয়াল হলো 24,000 টাকা। এটা বোঝানোর কিছু নেই, আমি মুখেই বললাম। ঠিক আছে, নেক্সট বলছে গৃহ সম্পত্তির আয় থেকে এত নম্বর ধারায় বিধিবদ্ধ ছাড় মানে স্ট্যান্ডার্ড রিয়াকশনের পরিমাণ কত? 30%। তোমরা সবাই জানো স্ট্যান্ডার্ড রিয়াকশন কত নম্বর ধারা লেখা আছে? আন্ডার সেকশন 24 সাবসেকশন এতে স্ট্যান্ডার্ড রিয়াকশনের উল্লেখ আছে। কত পার্সেন্ট ছাড় পাওয়া যায়? স্যার নেট অ্যানুয়াল ভ্যালু 30%। একদম ঠিক। নেক্সট বলেছে একজন নির্ধারিত দুটি বাড়ি তার নিজ বসবাসের জন্য ব্যবহৃত হয় বলে দাবি করছে। এক্ষেত্রে বাড়ির বার্ষিক মূল্য কোনটা? দেখো, আমার ধরো দুটো বাড়ি আছে এবং দুটো বাড়িতে নিজে বসবাস করতে, কি মনে হয় আমি দুটো বাড়িতে তো বসবাস করবো, যে কোনো একটা বাড়িতেই বসবাস করবো? বলছে নির্ধারিত পছন্দ মতো একটি বাড়ির ক্ষেত্রে শূন্য, অর্থাৎ যেই বাড়িতে বসবাস করবো সেই বাড়িটার বার্ষিক মূল্যকে শূন্য ধরবো, অর্থাৎ নেট অ্যানুয়াল শূন্য ধরবো। আশা করি 3 নম্বর সেটটাও তোমরা বুঝতে পারলে। আচ্ছা দেখো, এর পরবর্তী সেটটা আলোচনা করছি। বলছে নিম্নলিখিতগুলিতে কোনটি সরল পরিমাণ ভিত্তিক মজুরির সুবিধা নয়? অ্যান্সার হবে অনিশ্চয়তার আভাস। তো বলছে আচরণের ভিত্তিতে উপরি ব্যয়কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। উপাদানের ভিত্তিতে উপরি ব্যয় যে শ্রেণীভাগ করা যায় কি হতে পারে? অপ্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, ঠিক আছে, অর্থাৎ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, অপ্রত্যক্ষ শ্রম ব্যয় ইনডাইরেক্ট লেবার, অপ্রত্যক্ষ অন্যান্য খরচ মানে ইনডাইরেক্ট ওভারহেড, তিনটেই হয়। শক্তি ও জ্বালানি সংক্রান্ত খরচ মানে পাওয়ার অ্যান্ড ফুয়েল হচ্ছে উপরি ব্যয়ের মধ্যে পড়ে। যখন কোনো ব্যয়ের উৎপাদনের মাত্রার সঙ্গে কোনো আনুপাতিক সম্পর্ক থাকে না, ঠিক আছে, তখন তাকে কি বলে? তখন তাকে সেমি ভেরিয়েবল কস্ট বলে। বলছে যখন কোনো ব্যয়ের উৎপাদনের মাত্রার সঙ্গে কোনো আনুপাতিক সম্পর্ক থাকে না তখন তাকে সেমি ভেরিয়েবল কস্ট বলে। বলছে কোনো মজুদ বা ব্যবসা বা পেশার জন্য রাখা হয়েছে সেটা কি? মূলধনী সম্পত্তি নয়। বলছে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে বোঝায় বিক্রয়, অধিকারের পরিসমাপ্তি আর সম্পত্তির ত্যাগ। আচ্ছা, 7টা পয়েন্ট হলো, 7টা বললাম। 8 নম্বরটা বলছে স্পেশাল বিয়ারার বন্ড 1991 হলো মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হয় না। নেক্সট বলেছে ইউটিআই এর US 64 স্কিম অনুযায়ী কোনো স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী লাভ হস্তান্তরের ফলে আসে তবে তা কর ছাড়যোগ্য। বলেছে ইউটিআই এর US 64 স্কিম অনুযায়ী কোনো স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী লাভ হস্তান্তরের ফলে আসে তবে সেটা কর ছাড়যোগ্য। কাঁচামালের মজুদ হলো এক ধরনের চলতি সম্পত্তি। এরপরে একটা অঙ্ক দিয়েছে, স্টোর লেজারের অঙ্ক। দেখো আমি করে দিচ্ছি, অসুবিধা নেই, খুব ইজি জিনিস দিয়েছে। বলছে ওপেনিং স্টক বলেছে 200 ইউনিট 4 টাকা করে, পারচেস করা হয়েছে 300 ইউনিট 5 টাকা করে, ঠিক আছে, আর কাঁচামাল ইস্যু করা হয়েছে 300 ইউনিট। বলছে লিফো পদ্ধতি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ক্লোজিং স্টকের ভ্যালুটা কত হবে? তো চলো দেখো করে দিচ্ছি। দেখো প্রথমে কি বলছি, প্রথমে ওপেনিং বলেছিল 200 ইউনিট 4 টাকা করে 800 টাকা, পারচেস যোগ করা হয়েছে 300 ইউনিট কিনেছি 5 টাকা করে 1500 টাকা, টোটাল হলো 2300 টাকা। ইস্যু করেছি কত ইউনিট? 300 ইউনিট। কোন মেথডে করতে বলছে? স্যার লিফো। লাস্টে যে এসছে তাকে ইস্যু করো আগে। লাস্টে কে এসছে? স্যার পারচেস, এটাকে আগে ইস্যু করো। 300 ইউনিট ইস্যু করতে হবে, 300 ইউনিট ছিল, 300 ইউনিট পুরোটাই ইস্যু করতে হবে। 300 × 5 কত? 1500 টাকা। তাহলে অ্যান্সার কত হবে? 800 টাকা। দেখা যাক এই অপশানটা আছে কিনা। হ্যাঁ দেখো অপশানটা আছে। তো বলছে কাঁচামাল ইস্যু করার সময় প্রথমে যা এসেছিল সেই দামে ইস্যু করা হয় তখন তাকে বলে ফিফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো বলছে ড্যাশ হলো শ্রমের ব্যয় নির্দিষ্টভাবে কোনো ব্যয় কেন্দ্রে বা উৎপাদন এককে বন্টন করা হয়, প্রত্যক্ষ মজুরি। নেক্সট বলেছে মজুত রক্ষকের মাহিনা হলো এক ধরনের কি? পরোক্ষ মজুরি। নেক্সট ভারযুক্ত গড় মূল্য পদ্ধতিতে অন্তিম মজুত পণ্যের মূল্যায়ন অনেক যুক্তিসঙ্গত, এটা ঠিক।
অত্যধিক জটিল এটাও ঠিক, তবে সবচেয়ে অবাস্তব এটাও ঠিক, অর্থাৎ সবকটাই হবে। একটু গন্ডগোল হয়ে গেছে এটা, আমি আবার বলছি। ভারযুক্ত গড় মূল্য পদ্ধতিতে অন্তিম মজুত পণ্যের মূল্যায়ন অত্যধিক জটিল, এটা তো ঠিক, আবার সবচেয়ে অবাস্তব এটাও ঠিক, দুটো হবে, বি আর সি, এখানে লাস্টের অপশানটা হবে। তাহলে গৃহ সম্পত্তির ক্ষেত্রে কোনো নির্মাণকে বাড়ি বলতে গেলে ছাদের অস্তিত্ব সব ক্ষেত্রে প্রয়োজনীয় নয়। নেক্সট বলেছে অস্থায়ী স্টল বা উৎসবের জন্য নির্মিত সেখান থেকে প্রাপ্ত ভাড়া করযোগ্য হবে অন্যান্য উৎস থেকে আয় হিসেবে। নেক্সট বলছে মজুতের যাচনপত্র তৈরি করে উৎপাদন সংক্রান্ত বিভাগ। নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদ্ধতিতে প্রত্যেকবার ক্রয়ের সময় নতুন দাম নির্ধারণ করা প্রয়োজনীয়? ভারযুক্ত গড়মূল্য পদ্ধতি। দ্রুত পরিবর্তনশীল বাজার দরের অনুপযুক্ত পদ্ধতি হলো ভারযুক্ত গড় ক্রয় মূল্য পদ্ধতি, সাধারণ গড় ক্রয় মূল্য পদ্ধতি, দুটোই হবে। মালপত্রের বিল যে বিভাগ প্রস্তুত করে তাকে বলে মজুত বিভাগ। স্টোর লেজার যে বিভাগ দ্বারা প্রস্তুত করা হয় তাকে বলে পরিব্যয় বিভাগ। আচ্ছা, তারপর কি বলেছে? স্টোর রিকুইজিশন নোট তৈরি করে উৎপাদন বিভাগ। ঠিক আছে, তারপর বলছে কোনো দ্রব্যের মোট ব্যয় 87,500, মুখ্য ব্যয় 53,500 টাকা হলে উপরি ব্যয় কত হবে? দেখো এই দুটো থেকে তুমি বাদ দিয়ে দাও, টোটাল কস্ট 87,500 আর প্রাইম কস্ট 53,500, এই দুটোর মাইনাস হচ্ছে তোমার ওভারহেড 34,000 টাকা। আশা করি বোঝা গেল কি বললাম। আচ্ছা দেখো, এর পরবর্তী সেটটা আলোচনা করছে, কি বলেছে? কাঁচামালের বিলি সংক্রান্ত মূল্য নির্ধারিত মূলত কটি ভাগে? 5টি ভাগে। লিফো পদ্ধতি হলো এক ধরনের ক্রয় মূল্যভিত্তিক পদ্ধতি। তো যে পদ্ধতিতে যে কাঁচামাল সর্বপ্রথম আসে সেটি সর্বপ্রথমে বিলি হয় তাকে বলে ফিফো পদ্ধতি। সোজা জিনিস, ফার্স্টেই আউট করতে, এটা ফিফো। তারপর বলেছে আয়কর আইনের 21 নম্বর ধারা অনুযায়ী প্রাক নির্মাণ পর্বের পুঞ্জীভূত সুদ ছাড়যোগ্য হয়। দেখো তোমরা ইনকাম হাউস প্রপার্টি করেছো, ওখানে ইন্টারেস্ট অন লোন শিখেছিলাম, ঠিক আছে? তো লোনটা কি বলেছিল? লোনটা যদি 1,499 বা তারপরে নিই এবং লোন নেওয়ার 5 বছরের মধ্যে যদি বাড়ি কমপ্লিট করতে পারি তাহলে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়, আর ভাড়া বাড়ির ক্ষেত্রে, লেট আউট হাউস প্রপার্টির ক্ষেত্রে এর কোনো লিমিট নেই। কিন্তু ওই যে বাড়িটা তৈরি করতে যে 5 বছর লেগেছে, 5 বছরের যে ইন্টারেস্টটা ক্যালকুলেট করা হয়েছিল না, সেই ইন্টারেস্টটা আমরা 5টা সমান ভাগে দিতে পারি, ঠিক আছে? তো অর্থাৎ 5টা সমান ভাগে ছাড় পাওয়া যায়। এখানে তাই বলেছে ওই সুদটা ছাড়যোগ্য হবে 5টা সমান ভাগে। আচ্ছা, ঋণকৃত মূলধনের উপর সুদ ছাড়যোগ্য হয় কি ভিত্তিতে? হিসাবকাল ভিত্তিতে। অর্থাৎ কত টাকা এই বছর আমি ইন্টারেস্ট দিয়েছি সেই অনুযায়ী ছাড় পাবো না, ঠিক আছে? সাপোজ ধরো এই বছরে আমি ইন্টারেস্ট দিই 10,000 টাকা, কিন্তু আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে ধরো 15,000 টাকা, তো 15,000 টাকায় ছাড় পাবো, ঠিক আছে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো হচ্ছে অগ্রদত্ত সুদের ওপর সুদের ওপর ধার্য সুদ গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত আয়ের ক্ষেত্রে ছাড়যোগ্য নয়। দেখো তোমার ইন্টারেস্ট অন লোন ধরো দিতে হবে ধরো 10,000 টাকা, তুমি দিতে পারো নি, এই 10,000 টাকার উপর যে ইন্টারেস্ট চার্জ করে এটা কখনোই ছাড়যোগ্য নয়, অর্থাৎ ডিডাকশন পাওয়া যাবে না। নেক্সট দেখো কি বলেছে? বলছে গৃহ সম্পত্তি থেকে আয়ের ক্ষেত্রে যখন কোনো নির্ধারিত গৃহ সম্পত্তির নিট বার্ষিক মূল্য 0 হয়, বলছে গৃহ সম্পত্তি থেকে আয়ের ক্ষেত্রে, মানে ইনকাম হাউস প্রপার্টির কথা বলছে, যখন কোনো নির্ধারিত গৃহ সম্পত্তির নিট বার্ষিক মূল্য 0 হয়, নেট অ্যানুয়াল ভ্যালু যদি 0 হয়, তখন তিনি পান প্রমিত ছাড়। আরে নেট অ্যানুয়াল ভ্যালু যখন 0 হয়ে গেছে কি করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবে? কোনো পাবে না। তো হচ্ছে ঋণকৃত মূলধনের উপর ছাড় পাওয়া যায়, অবশ্যই পাবে, এবং লাস্টে ওটা নেগেটিভ বেরিয়ে যাবে অ্যান্সার, ইনকাম হাউস প্রপার্টি। তো আশা করি বোঝা গেছে। অনাদায়ী ভাড়া মানে আনরিয়ালাইজ রেন্ট যদি পুনরুদ্ধার হয় তবে তার ছাড়যোগ্য হয় যে বছর আদায় হয়েছে সেই বছর। বুঝতে পারলে তো? রিকভারি অফ আনরিয়ালাইজ রেন্ট, তুমি এই বছর যত টাকা পেয়েছো তার থেকে তুমি 30% ছাড় পাওয়া যায়। কোন বছর ছাড় হচ্ছে? এই বছরই। নেক্সট বলেছে বাড়িটির পৌর মূল্য মানে মিউনিসিপাল হলো 40,000 টাকা, ফেয়ার রেন্ট বলেছে 42,000 টাকা, দুটোর মধ্যে বড় কোনটা? স্যার 42,000 টাকা, ঠিক আছে? বোঝা গেল। স্ট্যান্ডার্ড রেন্ট নেই, তার মানে এই 42,000 টাকাই হচ্ছে তোমার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তারপর কি করতাম? অ্যানুয়াল রেন্ট করতাম। প্রকৃত মাসিক ভাড়া বলছে 3,500 টাকা করে। তো 3,500 টাকা করে যদি তোমার মাসিক ভাড়া হয় তাহলে তুমি হিসাব করে দেখো বছরে কত হচ্ছে। স্যার 3,500 ইন্টু 12 করলে 42,000 টাকা, তাহলে অ্যানুয়াল রেন্ট 42,000 টাকা। এবার বলছি 2 মাস ভ্যাকেন্ট ছিল, তার মানে 2 মাস ভ্যাকেন্ট মানে 1 মাসে 3,500 হলে 2 মাসে কত? 7,000 টাকা। তার মানে বাদ দাও 42 থেকে আরও 7 বাদ দাও, কত হচ্ছে তোমার? 35,000 টাকা।
বুঝতে পেরেছো? আশা করি যদি এটা বুঝতে না পারো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কীভাবে করতে হয়েছে। খুব ইজি জিনিস, করানোর খুব একটা দরকার নেই, তবু আমি বলে দিচ্ছি। দেখো কি বলছে, ছোটো করে বলছি। মিউনিসিপ্যাল ভ্যালু কত বলেছে এই অঙ্কনে? মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়ে তোমার 40,000 টাকা। ফেয়ার রেন্ট বলেছে 42,000 টাকা। স্ট্যান্ডার্ড রেন্ট নেই, তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? 42,000 টাকা। এটা হচ্ছে তোমার RER। তারপর কি করতাম? অ্যানুয়াল রেন্ট, শর্টে করছি অ্যানুয়াল রেন্ট 3,500 টাকা করে প্রতি মাসে হলে 12 মাসে কত? 42,000 টাকা। দুটোর মধ্যে বড় কোনটা? 42,000 টাকা। এর থেকে মাইনাস করতাম কি? ভ্যাকেন্ট। ক মাস ভ্যাকেন্ট? 2 মাস। 3,500 টাকা করে 2 মাস ভ্যাকেন্ট হলে কত হচ্ছে? 7,000 টাকা। বাদ দিয়ে কত হচ্ছে? 35,000 টাকা। এটাকে বলা হয় তোমার গ্যাপ। দেখো গ্যাপ কত দিয়েছে অঙ্কে, যে মোট বার্ষিক মূল্য কত? 35,000 টাকা। মিলে গেল। 11 নম্বর বলেছে যখন কোনো গৃহ সম্পত্তি 12 মাসের বেশি কিন্তু 36 মাসের কম সময় ধরে দখল করে রাখা হয় তখন তাকে বলে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি। নেক্সট বলেছে যখন শেয়ার 12 মাসের বেশি সময় ধরে দখলে রাখা হয় তখন তাকে বলে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। নিচের কোনগুলি মূলধনী সম্পত্তি উদাহরণ নয়? মজুদ পণ্য মূলধনী সম্পত্তি নয়। যখন কোনো মেশিনারি নির্ধারিত 48 মাসের বেশি সময় দখলে রাখা হয় তখন তা হস্তান্তর দীর্ঘমেয়াদী মূলধনী লাভ। নেক্সট বলেছে কলকবজা ও মেশিনারির ওপর ধার্য অবচয়, মানে কি বলতে পারো? ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিটিংস মেশিনারি, এটা কি? কারখানা সংক্রান্ত অপরিব্যয়। বাজার গবেষণা সংক্রান্ত খরচ অফিস ও পরিচালনা সংক্রান্ত অপরিব্যয়ের অন্তর্ভুক্ত। বক্তব্যটি সঠিক নয়, ভুল। মানে বাজার গবেষণা মার্কেট রিসার্চ সংক্রান্ত যে খরচগুলো হয় না, সেটা অফিসিয়াল অ্যাডমিশনের মধ্যে কখনোই আসে না, এটা ভুল কথা। ঠিক আছে, মানে আশা করি বুঝতে হবে ব্যাপারটা। মার্কেট রিসার্চ যে আছে না, ওর যে খরচগুলো থাকে সেটা কোথায় আছে? সেটা তোমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড নাও, ওটা তো অফিসে নাও না, তাই এটা বলেছি ভুল। ডাইরেক্টরদের সম্মান, মানে ডাইরেক্টররা যে রেমুনারেশন পায় সেটা কোথায় আসবে? অফিস অ্যান্ড প্রশাসন সংক্রান্ত অপরিব্যয়। নেক্সট বলেছে ভারতীয় আয়কর আইন অনুযায়ী লগ্নিপত্রের উপর সুদ কত নম্বর ধারায় উল্লেখ আছে? সেকশন 56 সাবসেকশন 2-তে উল্লেখ আছে। পারিবারিক পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় কত? 15,000 টাকা। তো যে ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে মোট বার্ষিক মূল্য, দেখো তোমাদেরকে যদি বলি গ্রস অ্যানুয়াল ভ্যালু কী করে বের করতে? লেট আউট হাউস প্রপার্টির ক্ষেত্রে স্যার মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট দুটোর মধ্যে যেটা বড় আর স্ট্যান্ডার্ড যেটা ছোট সেটা কে বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, আর অ্যানুয়াল রেন্ট দুটোর মধ্যে যেটা বড় সেটাই তোমার হতো তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। কী বলেছে এখানে? প্রকৃত প্রাপ্ত ভাড়া, মানে ধরো ওই রেন্ট, অ্যাকচুয়াল রেন্ট বলো বা অ্যানুয়াল রেন্ট, মোট পৌর মূল্য গ্রস অ্যানুয়াল গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, ন্যায্য ভাড়া ফেয়ার রেন্ট, এই দুটোর মধ্যে যেটা বড়। তা আমি কি বললাম কিছুক্ষণ আগে? আমি বললাম মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড়। তো এখানে মিউনিসিপ্যাল ভ্যালু আছে, ফেয়ার রেন্ট দুটোর মধ্যে যেটা বড়, ঠিক আছে মিললো, এই দুটোর মধ্যে যেটা বড়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড রেন্ট তো নেই এখানে আলোচনা করছে। আর অ্যানুয়াল রেন্ট, ঠিক আছে, মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড়, ঠিক আছে, সেটাকে বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। সেই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট মানে মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের যেটা বড় সেটা, আর অ্যানুয়াল রেন্টের মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। তার মানে গ্রস অ্যানুয়াল ভ্যালু আমাকে যদি কেউ বের করতে পারলে কী করে বের করবো? তোমার ট্রিক্সগুলো জানতে হবে। মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড়, অঙ্কে স্ট্যান্ডার্ড রেন্ট নেই তো স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করলাম না। মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় তাকে বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। সেটা আর রেন্টের মধ্যে কম্পেয়ার করবো, রেন্ট রিসিপ্ট দুটোর মধ্যে যেটা বড়। তার মানে আলটিমেটলি সবকটাই হচ্ছে এটা 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 তিনটে যেটা বড় সেটাই তো তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু, একদম ঠিক। তো যে নিম্নলিখিত কোনটি ভাড়া দেওয়া গৃহ সম্পত্তির নিট বার্ষিক মূল্য থেকে ছাড় পাওয়া যায়? দেখো লেট আউট হাউস প্রপার্টি করছি, ওখানে নেট অ্যানুয়াল ভ্যালুতে কী কী ছাড় পেতে? স্যার স্ট্যান্ডার্ড ডিডাকশন আর ইন্টারেস্ট লোন, তাই দেখো প্রমিত ছাড় আর ঋণের অবশ্য দুটোই হবে। তাহলে যে ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে আয়কর আইনে স্ট্যান্ডার্ড ডিডাকশন কত? নেট অ্যানুয়াল ভ্যালু 30%। নেক্সট কারখানার ভাড়া স্থির উপরি ব্যয়, উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে একক প্রতি স্থির ব্যয় হ্রাস পায়। তাহলে বোঝা গেল, এই পেজটাও হয়ে গেল। চলো এর পরের সেটটা নিয়ে আলোচনা করা যাক। বলেছে নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি মজুদ পণ্য বর্তমান দামের প্রকাশ ঘটায়? অ্যান্সারটা হবে লিফো, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। নেক্সট কোশ্চেন বলেছে স্বাভাবিক কারণে সৃষ্ট নিষ্ক্রিয় সময়, স্বাভাবিক কারণে সৃষ্ট নিষ্ক্রিয় সময় অপশানগুলো বলেছে এটা কি এড়ানো সম্ভব? এড়ানো সম্ভব নয়। কখনো এড়ানো সম্ভব, কখনো এড়ানো সম্ভব নয়, কোনোটিই নয়। অ্যান্সার হবে এড়ানো সম্ভব নয়। স্বাভাবিক কারণে সৃষ্ট নিষ্ক্রিয় সময় এড়ানো সম্ভব নয়। নেক্সট বলেছে যখন কাঁচামাল ব্যবহার কোনো বিভাগে
বা নির্দিষ্ট দ্রব্যে চিহ্নিত করা যায় না তখন তাদের কি বলে? পরোক্ষ কাঁচামাল। এবার বলেছে যে ধরনের কাঁচামাল বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হয় তাকে বলে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাঁচামাল। নেক্সট বলেছে নিচের কোনটি উত্তম মজুরি প্রদানের বৈশিষ্ট্য? নমনীয়তা। নমনীয়তা হচ্ছে উত্তম মজুরি প্রদানের বৈশিষ্ট্য। নেক্সট বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে ভিন্ন তারিখে একই ধরনের কাঁচামালের ব্যবহার দুটি আলাদা কাজে হলে তাদের মধ্যে তুলনা অসুবিধাজনক হয়ে যায়? অ্যান্সারটা হবে লিফো। নেক্সট বলেছে যখন একজন নির্ধারিত যদি একাধিক গৃহ সম্পত্তি থাকে, মানে একজন এসএসসি যদি অনেকগুলো বাড়ি থাকে, তখন সে তাদের মধ্যে সেই বাড়িটিকে বসবাসের জন্য ব্যবহৃত বলে দাবি করে যার বার্ষিক মূল্য বেশি। এতে কি হয়? ট্যাক্সটা কম পড়বে। ঠিক আছে, অর্থাৎ বলেছে এটি করের পরিমাণ কমায়। অ্যান্সার হবে এটি করের পরিমাণ কমায়। নেক্সট বলেছে গৃহ সম্পত্তি সংক্রান্ত বিতর্কিত মালিকানার ক্ষেত্রে কর প্রদানের দায়িত্ব বর্তায় যে আয় গ্রহণ হয়েছে তার ওপর। নেক্সট বলেছে গৃহ সম্পত্তি থেকে করযোগ্য আয় নির্ধারণের ভিত্তি হলো বার্ষিক মূল্য। পরেরটা বলছে স্থির উপরি ব্যয় মূলত নিমজ্জিত ব্যয়। উপযুক্ত প্রতিদান ছাড়াই কোনো প্রাপ্তি করযোগ্য হয় ইনকাম ফ্রম আদার সোর্স। উপযুক্ত প্রতিদান ছাড়াই কোনো প্রাপ্তি করযোগ্য হয় ইনকাম ফ্রম আদার সোর্সে। নেক্সট বলেছে ফাঁকা জমি থেকে প্রাপ্ত আয় করযোগ্য হয়, এটাও ইনকাম ফ্রম আদার সোর্স। নেক্সট বলেছে যখন অনুপযুক্ত বা প্রতিদান ছাড়াই শেয়ার গৃহীত হয় তখন তা করযোগ্য হয় না। অ্যান্সারটা হবে শেয়ার হস্তান্তর করা হয় সংযুক্তিকরণের উদ্দেশ্যে, এটাও তো ঠিক। এবং এটাও হবে শেয়ার হস্তান্তর করা হয় ডিমার্জারের জন্য, অর্থাৎ সির অ্যান্সারটা হবে এ আর বি উভয়ই। তারপরের কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন দিয়েছে, বলছে গৃহ সম্পত্তি খাতে আয় মানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির কথা বলেছে থেকে নিম্নলিখিত কোন ধারায় ছাড় পাওয়া যায়? তোমরা শিখেছো ইনকাম হাউস প্রপার্টিতে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়? 24 নম্বর ধারায়। নেক্সট বলেছে গৃহ সম্পত্তি খাতে আয়ের ভিত্তি কি? প্রাপ্ত আয়। আচ্ছা, এরপরে একটা অঙ্ক দিয়েছে, যেই অঙ্কটা আমরা বহুবার আলোচনা করেছি। বলেছে মিউনিসিপ্যাল হলো 10,000 টাকা, ফেয়ার রেন্ট 15,000 টাকা। আমরা কি জানতাম? মিউনিসিপ্যাল হলো ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় কোনটা? 10 আর 15-এর মধ্যে 15,000 টাকা বড়। আর স্ট্যান্ডার্ড রেন্ট অর্থাৎ যে 15,000 12,000 মধ্যে কম্পেয়ার করবো, যেটা ছোট বেরোবে। কোনটা ছোট? 12,000 টাকা। এটাকে বলা হতো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তারপর রিজনেবল এক্সপেক্টেড রেন্টের সঙ্গে রেন্ট রিসিপ্ট কম্পেয়ার করতো, অর্থাৎ এই দুটোর মধ্যে যেটা বড় তাকে বলতো গ্রস অ্যানুয়াল ভ্যালু। এখানে তো রেন্ট রিসিপ্ট দেয়নি, তার মানে 12,000 টাকাই হবে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে। নেক্সট বলেছে নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তির ক্ষেত্রে ক্ষতির উদ্ভব হয় যখন সেখান থেকে ঋণকৃত মূলধনের ওপর সুদ। বলেছে নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তি মানে সেলফ অকুপাইড হাউস প্রপার্টি থেকে ক্ষতি কখন হতে পারে? সেলফ অকুপাইড হাউস প্রপার্টি থেকে ক্ষতি তখনই হতে পারে যদি ইন্টারেস্ট অন লোন থাকে। কারণ আমরা সবাই জানি সেলফ অকুপাইড হাউস প্রপার্টির নেট অ্যানুয়াল ভ্যালু 0 হয়, অর্থাৎ নীল হয়। তার থেকে ডিডাকশন পাওয়া যায়, স্ট্যান্ডার্ড ডিডাকশন তো নীলের উপর 30% করলে নীলই হবে। আর ইন্টারেস্ট অন লোন যদি থাকে তখনই তো অ্যান্সার নেগেটিভে বেরোবে। আমাকে জানতে চেয়েছে সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রে কখন লস হতে পারে? যদি ইন্টারেস্ট অন লোন থাকে। নেক্সট বলেছে আয়কর আইনের কোন ধারায় মূলধনী সম্পত্তি হস্তান্তর সম্পর্কে উল্লেখ আছে? 2 নম্বর ধারা 47 নম্বর উপধারা। দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হবার জন্য অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে গেলে একটি বাড়িকে কতদিন নিজের আন্ডারে রাখতে হয়? ঠিক আছে, বর্তমানে যে নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়ম বলছে 24 মাস বা তার বেশি সময়। আগে এটা ছিল 36 মাস বা তার বেশি সময়। একটি বাড়ি পুনরায় ভাড়া দিয়ে 60,000 টাকা এবং প্রদত্ত ভাড়া 20,000 টাকা, মেরামতি খরচ 10,000 টাকা হলে অন্যান্য উৎস খাতে আয় কত? দেখো আমি বলেইছি ইংলিশটা কি বলেছে। ধরো আজকে আমি কারোর থেকে বাড়ি ভাড়া নিলাম, আমি যার থেকে বাড়ি ভাড়া নিয়েছি তাকে আমাকে প্রতি মাসে 20,000 টাকা করে দিতে হচ্ছে। ঠিক আছে, তো যার থেকে বাড়ি ভাড়া নিয়েছি তাকে 20,000 টাকা দিতে হচ্ছে। এবং আমি কারোর থেকে বাড়ি ভাড়া নিয়ে সেই বাড়িটা আমি কাউকে ভাড়া দিয়েছি, অর্থাৎ সাবলেট। তোমরা সাবলেট কথাটা শুনেছো, ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসতো, ইনকাম ফ্রম আদার সোর্সে আসতো সাবলেট। সাবলেট জিনিসটা ধরো আমি আজকে কারোর থেকে বাড়ি ভাড়া নিলাম, সেই বাড়িতে আমি বসবাস না করে যদি অন্য কাউকে ভাড়া দিয়ে দিই তাকে বলে সাবলেট। তাহলে যার থেকে বাড়ি ভাড়া নিলাম তাকে তো প্রতি মাসে পেমেন্ট করতে হবে, তাকে 20,000 টাকা করে দিচ্ছি। এবং ওই বাড়িটা আমি না থেকে যাকে ভাড়া দিয়েছি তার থেকে 60,000 টাকা করে নিচ্ছি। তার মানে 60,000 টাকা আমার ইনকাম হলো আর 20,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা, কিছু এক্সট্রা কিছু খরচ করতে হয়, রিপেয়ারিং খরচ 10,000 টাকা।
তার মধ্যে আমার 60,000 টাকা ইনকাম হলো, 20 আর 10 30,000 টাকা খরচ হলো, তাহলে নেট আমার ইনকামটা কত হচ্ছে স্যার 30,000 টাকা। ঠিক আছে, দেখো তাই লেখা আছে, এটা আদার সোর্সে আসে। নেক্সট বলেছে নিচের কোন আইটি ইনকাম ফ্রম আদার সোর্স অর্থাৎ অন্যান্য উৎস খাতে আয় খাতে ঋণ করা যাবে না? বাড়ি থেকে প্রাপ্ত ভাড়া। দেখো এই কোশ্চেনটা একটু ভুল আছে, তোমরা কোশ্চেনটা এরকম করে নাও, বলেছে নিচের কোন আয়টি অন্যান্য উৎস থেকে আয় খাতে ধার্য করা যাবে না, অর্থাৎ ইনকাম ও আদার সোর্সে লভ্যাংশ আসে, ব্যাংকে জমার উপর সুদ আসে, ঘোড়ার দৌড় থেকে আয়টা আসে, কিন্তু বাড়ি থেকে প্রাপ্ত ভাড়া সেটা তোমার হাউস প্রপার্টি দিয়ে, তাই ইনকাম ও আদার সোর্সে আসবে না। নেক্সট এই অঙ্কটা কিছুক্ষণ আগেই করালাম, ঠিক আছে, আগের প্রথম সেটে এটা ছিল। বলছে কোনো কাঁচামালের চালান মূল্য মানে ইনভয়েস প্রাইস 25,000 টাকা, টেট ডিসকাউন্ট 10%, তার মানে তোমার প্রথম কাজ হয় 25,000 থেকে 10% বাদ দেবে। তো 25,000 10% কত হয় স্যার 2500 টাকা। 25,000 থেকে তুমি 2500 টাকা বাদ দাও, কত হচ্ছে 22,500 টাকা। ঠিক আছে, এবার বলছে এক্সাইজ ডিউটি সবসময় এই 25,000 টাকার উপর হবে। এই 25,000 25% করলে কত হবে 6,250। তাহলে দেখো আমি তোমাকে অ্যান্সারটা বলে দিচ্ছি কী হবে। দেখো ছোটো করে রাফ করে দিচ্ছি কী হতে পারে। 25,000 টাকা থেকে তুমি 10% বাদ দেবে, কত হচ্ছে 2500, বাদ দিয়ে হচ্ছে 22,500। এবার এক্সাইজ ডিউটি 25% যোগ করবো কার ওপর, এই 25,000 ওপর, মানে 6,250। অ্যান্সার হবে 28,750 হয়ে গেল। বুঝতে পারছো আশা করি। নেক্সট বলছি বাজারে কাঁচামালের দাম ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটলে যে পদ্ধতিতে বিলিখিত কাঁচামালের মূল্যায়ন অনুসরণ করা উচিত সেটা হলো ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। নেক্সট বলেছি কাঁচামাল হস্তান্তর দলিল ব্যবহৃত হয় উৎপাদন বিভাগ থেকে মজুদাগারে কাঁচামাল পাঠানোর জন্য। চলো এর পরের সেটটা দেখে নিই কী বলেছে। ফিফো পদ্ধতি বিলির সময় গ্রহণ করা হলে অন্তিম মজুদ পণ্য মানে ক্লোজিং স্টকের মূল্যায়ন বর্তমান দামের প্রকাশ ঘটে। এই মন্তব্যটি সঠিক। যখন দাম স্তর প্রবলভাবে আন্দোলিত হয় তখন কাঁচামাল বিলির কোন পদ্ধতি সব থেকে খারাপ ফল দেয়? ওয়েটেড অ্যাভারেজ মেথড। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত কাঁচামাল পরিচিতি রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত কাঁচামাল হিসেবে। বিতর্কিত মালিকানার ক্ষেত্রে কর প্রদানের দায়িত্ব পড়ে আদালত নির্দেশিত ব্যক্তির ওপর। নেক্সট বলেছে কম্পোজিট রেন্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকে কি? দেখো কম্পোজিট রেন্টের মধ্যে কী কী জিনিস থাকে? লিফট থাকে, আসবাবপত্র থাকে। আমরা যখন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আরম্ভ করেছিলাম খুব সম্ভবত ফার্স্ট ভিডিওতেই বুঝিয়েছিলাম কম্পোজিট রেন্ট জিনিসটা কি, ইন ডিটেলসে অনেক উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। ঠিক আছে, তো সুতরাং বুঝতে পারছো কম্পোজিট রেন্ট জিনিসটা কি। কম্পোজিট রেন্ট বলতে এখানে লিফট, ধরো আমি আমার বাড়িটা ভাড়া দিচ্ছি, ঠিক আছে, কাউকে যদি ভাড়া দিই শুধু বাড়িটার জন্য ভাড়া নেবো না, কম্পোজিট রেন্ট মানে সেখানে লিফটের ভাড়াটাও জুড়বে, ঘরে যদি কোনো আসবাবপত্র ফার্নিচার থাকে, ঠিক আছে, তো সেই ফার্নিচার সেটা আমার উডেন প্রোডাক্ট হতে পারে, আবার ইলেকট্রিক্যাল প্রোডাক্ট হতে পারে। ইলেকট্রিক্যাল প্রোডাক্ট মানে ধরো রেফ্রিজারেটর হতে পারে, এসি হতে পারে, এই সমস্ত জিনিস সব কিছুই ধরে নেব। এটাকেই বলে কম্পোজিট রেন্ট। কম্পোজিট রেন্ট মানে শুধু বাড়ির ভাড়াটা নেয় না, বাড়ির পাশাপাশি আরও আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলোও এর মধ্যে পড়বে। এবার বলছে নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহসম্পত্তির ক্ষেত্রে ঋণকৃত মূলধনের ওপর সুদের ছাড়ের সর্বোচ্চ সীমা কত? দেখো আমরা আগের সেটগুলোতেও আলোচনা করেছিলাম, আমরা যে ইনকাম অফ হাউস প্রপার্টি শিখেছিলাম না, ওখানে ইন্টারেস্ট অন লোন ছিল, ঠিক আছে। যদি সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের ম্যাক্সিমাম লিমিট ছিল 2 লাখ টাকা, কিন্তু লেট আউট প্রপার্টির ক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। তো এখানে জানতে চেয়েছে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের ম্যাক্সিমাম লিমিট কত? তুমি বলবে 2 লাখ টাকা। বর্তমান নিয়ম 2 লাখ টাকা হয়েছে, মাথায় রাখবে বর্তমান নিয়ম 2 লাখ টাকা হয়েছে। এখানে 1.5 লাখ টাকা ছিল, আমি কেটে 2 লাখ করেছি, কারণ এটা অনেকটা পুরোনো দিনের বই, সেই সময় 1.5 লাখ টাকা চালু ছিল। তো এখন যে তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন আসবে কখনোই 1.5 লাখ অপশন দেবে না, 2 লাখ টাকা দেবে। 2 লাখ টাকায় তোমাকে লিখতে হবে। আচ্ছা, তারপরে সমন্বিত বার্ষিক মূল্য। সমন্বিত বার্ষিক মূল্য মানে অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু, যার আরেকটা নাম নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু 70,000 টাকা। বলেছে প্রমিত ছাড়। স্যার প্রমিত ছাড় ইংলিশটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন, তোমরা বলো স্ট্যান্ডার্ড ডিডাকশন কি? স্যার স্ট্যান্ডার্ড ডিডাকশন নেট অ্যানুয়াল ভ্যালু 30% হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। 70,000 30% কত? 21,000 টাকা। এবার যদি তোমাকে কেউ বলে স্ট্যান্ডার্ড ডিডাকশন কত নম্বর ধারায় উল্লেখ হয়, তুমি কি বলবে? স্যার আন্ডার সেকশন 24 সাবসেকশন স্মল a। নেক্সট বলেছে নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহসম্পত্তির ক্ষেত্রে ক্ষতির উদ্ভব হয়
যখন সেখানে থাকে ঋণকৃত মূলধনের উপর সুদ। দেখো সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রে কখন তুমি সেই হাউস থেকে কখন লস হতে পারে, যদি ইন্টারন্যাশনাল লোন থাকে, না হলে নয়। তারপর হচ্ছে পুরনো ঋণ পরিশোধ করার জন্য নেওয়া নতুন ঋণের জন্য উদ্ভব হওয়া সুদ কর ছাড়যোগ্য। দেখো তুমি ধরো আগে কোনো লোন নিয়েছিলে, তো সেই লোনটা শোধ করতে, মানলাম সেই লোনটা নিয়েছিলে বাড়ি তৈরি করার জন্য, লোন নিয়েছিলে, কিন্তু সেই লোন তো তোমাকে শোধ করতে হবে, ঠিক আছে, সেই লোন তো তোমাকে শোধ করতে হবে, ঠিক আছে। তো সেই লোন শোধ করার জন্য যদি নতুন করে আবার লোন নাও, তার উপর তোমার সুদ দিতে হবে, সেটা কখনোই ছাড়যোগ্য নয়, ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ এই কথাটা অসত্য। নেক্সট বলেছে যখন কোনো গৃহসম্পত্তির মালিক দ্বারা তার ব্যবসার কাজে ব্যবহৃত হয়, বলছে যখন কোনো গৃহসম্পত্তি মালিক দ্বারা তার ব্যবসার কাজে ব্যবহৃত হয়, মানে আজকে ধরো আমার একটা বাড়ি আছে, সেই বাড়িটা যদি আমি বিজনেসের কাজে ইউজ করি, ঠিক আছে, এবং তখন সেখান থেকে প্রাপ্ত আয় গৃহসম্পত্তির খাতে কি ধার্য করব। দেখো বোঝার চেষ্টা করো, আজকে আমার বাড়ি আছে, আমার বাড়িতে যদি আমি বিজনেস করি এবং এখান থেকে যদি কোনো আয় হয়, সেটা কিন্তু গৃহসম্পত্তির খাতে ধার্য করা হবে না, ঠিক আছে। এটা কোথায় যাবে? এটা পিজিইপিতে যাবে। তাই এই অ্যান্সার সঠিক ঠিকই আছে। বলছে হ্যালসে প্রিমিয়াম পদ্ধতি, তোমরা সবাই শুনেছো হ্যালসে প্রিমিয়াম পদ্ধতি কি? আচ্ছা তোমরা বলো দেখি হ্যালসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস কী করে বের করতাম? স্যার যতটা টাইম আপনি বাঁচাতে পারবেন তার 50%। তো এখানে দেখো কিছু আছে, এখানে বলে সময় বাঁচানো, মানে যতটা টাইম বাঁচাবো, মানে টাইম সেভের 50%। নেক্সট বলেছি মেরিকের গুণিতক হার পদ্ধতি বিবেচনা করে কেবল পরিমাণ ভিত্তিক মজুরির হার, ঠিক আছে। মেরিক আমরা যে পড়েছিলাম না, মেরিকের যে ডিফারেন্সিয়াল পিসের পড়েছিল, কি নিয়ে আলোচনা করেছিল? কি টাইম নিয়ে আলোচনা করেছিল নাকি কোয়ান্টিটি নিয়ে, ঠিক আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি টেলরের পার্থক্যমূলক মজুরির সুবিধা নয়? অ্যান্সার হবে কোনটা সুবিধা নয়, তার মানে তোমার অসুবিধা কোনটা? শ্রমিক অসন্তোষ তৈরি করে। তারপরে কোশ্চেন বলেছে ভারতের বাইরে অবস্থিত গৃহ সম্পত্তি থেকে, ভারতের বাইরে অবস্থিত, ধরো বাংলাদেশে ধরো আমার কোনো একটা বাড়ি আছে, ঠিক আছে, তো ভারতের বাইরে অবস্থিত গৃহ সম্পত্তি, বাংলাদেশে তো একটা বাড়ি আছে, ঠিক আছে, সেখানে ধরো সেই বাড়িটা ধরো ভাড়া দেওয়া আছে, তাহলে ইনকামটা কোন দেশে উদ্ভূত হয়েছে? অ্যাক্রু হয়েছে। স্যার ইনকামটা তো অ্যাক্রু হয়েছে ধরুন বাংলাদেশে, ঠিক আছে, এবং সেই টাকাটা রিসিভ করেছি কোন দেশে? সেই টাকাটা রিসিভ করেছি ভারতে, বলে ভারতে প্রাপ্ত হয়েছে। তার মানে কী হচ্ছে, এরকম যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে সব ধরনের নির্ধারির ক্ষেত্রেই করযোগ্য। সেই সব ধরনের নির্ধারী বলতে তোমরা 11-এ করেছিলে রেসিডেন্ট স্ট্যাটাসে, একটা ছিল রেসিডেন্ট, একটা ছিল অর্ডিনারি রেসিডেন্ট, একটা নট অর্ডিনারি রেসিডেন্ট, সব ধরনের রেসিডেন্টের ক্ষেত্রেই করযোগ্য। মোট কথা অ্যাক্রু যদি ভারতে হয় তাহলে সব ধরনের ব্যক্তির ক্ষেত্রে করযোগ্য, বা রিসিভ যদি ভারতে হয় তাহলে সব ধরনের ব্যক্তির ক্ষেত্রে করযোগ্য। শুধু এই রুলটা মাথায় রাখবে। এবার বলছে গৃহ সম্পত্তির নেট বার্ষিক মূল্য থেকে ছাড় পাওয়া যায়, বলো নেট অ্যানুয়াল ভ্যালুতে কী কী ছাড় পেতাম? ডিডাকশন 24-এ ছিল, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল, একটা ইন্টারন্যাশনাল লোন ছিল, তাই লিখেছি প্রমিত ছাড়, স্ট্যান্ডার্ড ডিডাকশন আর ইন্টারন্যাশনাল লোন দুটোই ছাড় পাওয়া যায়। নেক্সট বলেছি নির্ধারী যদি তার গৃহ সম্পত্তি তার পেশার উদ্দেশ্যে ব্যবহার করেন, তবে ওই গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত আয় নির্ধারিত হবে কোথায়? কিছুক্ষণ আগেই বললাম, আজকে যদি আমি আমার বাড়িটা আমি আমার প্রফেশন পারপাসে ইউজ করি, সেখান থেকে যে আয়টা হবে সেই আয়টা কোথায় যাবে? পিজিইপি হেঁটে যাবে। নেক্সট কোশ্চেন বলেছে যদি কোনো ব্যক্তি ইজারার ভিত্তিতে একটি জমি নিয়ে তার উপর গৃহ নির্মাণ করেন, তাহলে তিনি সেই গৃহ সম্পত্তির মালিক হবে, ঠিক আছে। তো তবে মূলধনী সম্পত্তির অর্থ, দেখো অত কিছু মাথায় রাখতে হবে। মূলধনী সম্পত্তি মানে ক্যাপিটাল অ্যাসেট ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় উল্লেখ আছে? 2.14 2 নম্বর ধারা 14 নম্বর উপধারা। তার বলছে কোনো আয়খাতকে আয়কর নির্ধারণের শেষ আয়খাত ধরা। আরে তোমরা বলো না, আমাদের যে হেডস অফ ইনকাম ছিল, 5টা হেড ছিল, প্রথম হেডের নাম কি ছিল? প্রথম হেডের নাম ছিল ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে। তো তারপর ছিল কি? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তারপর ছিল পিজিইপি, তারপর ছিল ক্যাপিটাল গেন, এবং লাস্ট হেডের নাম কি ছিল? ইনকাম ফ্রম আদার সোর্স। এই তো অ্যান্সার। এবার বলছে ঘোড়ার দৌড় মানে জানো তো হর্স রেস, ইনকাম ফ্রম হর্স রেস। আচ্ছা হর্স রেস থেকে ইনকাম করলে তার উপর কত % ট্যাক্স দেয় তোমরা কি বলতে পারবে? দেখো আমি আগের সেটগুলোতেও বলেছিলাম লং টার্মের ওপর 20%, শর্ট টার্মের ওপর 15%, কিন্তু লটারি ইনকামের ওপর তোমাকে 30% ট্যাক্স দিতে হবে, ফ্ল্যাট রেট, ঠিক আছে। তো এইবার দেখো তুমি খোঁজো এখানে কি 30% আছে? স্যার এখানে 30% নেই, 10 আছে, 20 আছে, 30.9 আছে আর 50 আছে। এইবার দেখো তার মানে আমি তো বললাম 30, কিন্তু ওরা কত বলে 30.9, আমার এখন দেখো রেড কালিতে 30.9 করা আছে,
তাহলে কি 30.9, আপনি বললেন 30, তো এখানে 30.9 দেখায়, তাহলে আপনি কি ভুল বললেন? না, আমি কিছু ভুল বলিনি, বা ওরা এখানে যেটা দিয়েছে এটাও কোনো ভুল নেই। যে ফ্ল্যাট রেটে যে 30% ট্যাক্স হয় না, তার উপর একটা সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন সেস বসে, যেটা কি না আগে 3% ছিল। তাহলে 30%-এর 3% করলে কত হয় জানো? 30%-এর 3% করলে হয় 0.9, মানে 30.9। যখন 3% ছিল সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন সেস, তখন তুমি 30.9। যেহেতু এখন বর্তমান নিয়মে, বর্তমান যেমন ইনকাম ট্যাক্সের স্ট্রাকচার হয়েছে, সেখানে সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন সেসটা 4% হয়েছে। তো 4% হয়েছে মানে 30%-এর 4% যদি করো, তাহলে আরও 1.2, 30-এর সঙ্গে 1.2 যোগ করলে কত হবে? 31.2। ঠিক আছে, তাই আমি বলছি এটার অ্যান্সার হবে 31.2। আগের নিয়মে 30.9 ছিল, এখনকার নিয়মে 31.2। এবার ধরো স্যার পরীক্ষায় যদি আমাদের অপশান থাকে 30 থাকলো, 30.9 থাকলো, 31.2 থাকলো, অনেকগুলো অপশান থাকতে পারে। তো দেখো বর্তমানে একদম কারেন্ট রুল হচ্ছে 31.2, এটা মাথায় রাখতে হবে তোমার। ঠিক আছে, আর এরকম কখনোই অপশান দেবে না 30.9 আবার 31.2 দুটো কখনো দেবে না। তো তোমাকে কিছু কিছু সিচুয়েশন মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো তারপর বলেছি নিয়োগকর্তার থেকে প্রাপ্ত নগদ দান যে খাতে করযোগ্য সেটা কি? আরে নিয়োগকর্তা মানে এমপ্লয়ার, মানে মালিক, মালিকের থেকে তোমরা যে টাকাটা সেটা কি বলে? স্যার স্যালারি। কোথায় যাবে? স্যালারি হেরে যাবে। তারপর যে বিনিয়োগের ওপর সম্পূর্ণ করমুক্ত সুদ, করমুক্ত সুদ কত নম্বর ধারায় লিখেছে? 10-15 লেখা আছে। তারপর শেয়ার, বন্ড ইত্যাদি ছাড়া বাকি সম্পত্তি স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে যখন সম্পত্তির ধারণ সময় 36 মাসের কম। তোমাদের মনে আছে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? শুধুমাত্র শেয়ার, বন্ড, গোল্ড এইগুলোর ক্ষেত্রে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি হতে গেলে তোমাকে ওই সম্পত্তিটা 12 মাস তোমার কাছে রাখতে হবে। আর 12 মাসের বেশি যদি রাখো, আবার বলছি শেয়ারের ক্ষেত্রে, শেয়ার, গোল্ড, বন্ডের ক্ষেত্রে 12 মাসের কম হলে সেটা স্বল্পমেয়াদী। ঠিক আছে, তো 12 মাসের বেশি হলে দীর্ঘমেয়াদী। আর শেয়ার, বন্ড, গোল্ড ছাড়া অন্য যে কোনো সম্পত্তির ক্ষেত্রে 12 মাসের মানে 36 মাসের বেশি হলে, 36 মাসের বেশি হলে দীর্ঘমেয়াদী মানে লং টার্ম, আর 36 মাসের কম হলে সেটা স্বল্পমেয়াদী মানে শর্ট টার্ম। এখানে তাই বলেছে, তুমি বুঝে গেছো অ্যান্সারটা কি বলতে চেয়েছে। তারপরে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি কত নম্বর ধারায় উল্লেখ আছে? 2 নম্বর ধারার 29A উপধারায় উল্লেখ আছে। তো এই সেটটাও বোঝানো হয়ে গেল। দেখো এর পরবর্তী সেটটা কি বলেছে? বলছে আমরা যদি কাঁচামাল বিলির ক্ষেত্রে এমন একটা পদ্ধতি ফলো করি যেখানে যে কাঁচামাল স্টোরে প্রথমে এসেছিল বিলির সময় তাই প্রথমে যাবে, তবে সেই পদ্ধতিকে বলে ফিফো। একদম ইজি কোশ্চেন দিয়েছে। কাঁচামালের মজুদ এক ধরনের চলতি সম্পত্তি, তাই না? গোডাউনে যে ম্যাটেরিয়ালটা থাকে সেটা কি বলে? এটা তো স্টক। আর স্টকটা কী ধরনের অ্যাসেটের মধ্যে পড়ে? কারেন্ট অ্যাসেট। বলছে কাঁচামাল তালিকার অপর একটা নাম হলো কাঁচামালের নির্দিষ্টকরণের তালিকা। তারপর বলেছে যখন নির্ধারিত উৎসবের জন্য নির্মিত অস্থায়ী স্টল থেকে ভাড়া পায় তবে তা করযোগ্য হয় কোথায়? ইনকাম ফ্রম আদার সোর্সে। এবারে বকেয়া ভাড়া প্রাপ্ত হলে, ঠিক আছে, বকেয়া ভাড়া প্রাপ্ত হলে সেটা করযোগ্য হবে কত নম্বর ধারায়? 25A। অ্যান্সার হবে 25A, অর্থাৎ বকেয়া ভাড়া প্রাপ্ত হলে তা করযোগ্য হবে কত নম্বর ধারায়? 25A। এবারে গৃহ সম্পদ থেকে আয় খাতে প্রমিত ছাড়ের পরিমাণ কত? ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল তার পার্সেন্টেজ কত ছিল? 30%। তারপর যে পৌর কর সাধারণত প্রযুক্ত হয় কার উপর? পৌর কর মানে মিউনিসিপ্যাল ট্যাক্স। কার উপর চার্জ করা হয়? মিউনিসিপ্যাল ট্যাক্স জেনারেলি নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর চার্জ করতে হয়। নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর মিউনিসিপ্যাল ট্যাক্স চার্জ করতে হয়। তো এখানে মোট পৌরমূল্য দিয়ে, তাই এই হবে নেট মিউনিসিপ্যাল ভ্যালু, মানে নিট পৌরমূল্য থাকলে আমরা নিট পৌরমূল্য লিখতাম, যেহেতু নিট পৌরমূল্য নেই তো আমরা মোট পৌরমূল্যের উপরেই চার্জ করব। নেক্সট বলেছে এর কলকাতায় একটা গৃহ সম্পত্তি আছে, মানে এর কলকাতাতে একটা বাড়ি আছে। এই বাড়িটি ভাড়াটিয়াকে বার্ষিক মানে বছরে 1,20,000 টাকায় ভাড়া দেওয়া হয়েছে। বলছে নিম্নলিখিত তথ্য থেকে 17-18 নির্ধারণ বছরের নিট বার্ষিক মূল্য কত? আমরা কি করে করতাম নিট বার্ষিক মূল্য? গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে, ঠিক আছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিতাম, তাই না? আমাকে কি বের করতে বলেছে বলো? নেট অ্যানুয়াল ভ্যালু। তোমরা যদি একটু ভাবো, প্রথমে থাকতো গ্রস
অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিতাম। এই অঙ্কে গ্রস অ্যানুয়াল ভ্যালু কত বলে দিয়েছে? এই অঙ্কে গ্রস অ্যানুয়াল ভ্যালু 1,20,000 দিয়েছে, তার থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেবো। দেখো মিউনিসিপ্যাল ট্যাক্স এখানে 10% বলছে। মিউনিসিপ্যাল ট্যাক্স কার উপর হয়? স্যার মিউনিসিপ্যাল ট্যাক্স মিউনিসিপ্যাল ভ্যালুর উপর হয়। তো এখানে মিউনিসিপ্যাল ভ্যালু দিয়েছে 80,000, 80 আর 10% কত? 8,000। তাহলে 1,20,000 থেকে 8 বাদ দিলে তোমার কত হচ্ছে? 1,20,000 থেকে 8 বাদ দিলে 1,12,000 হচ্ছে। স্যার এখানে তো আপনি বললেন 1,20,000, তো 1,20,000 তো কোথাও বলেনি যে এটা গ্রস অ্যানুয়াল ভ্যালু। দেখো এখানে বলেছি বাড়িটি ভাড়া দেওয়া হয়েছে। তোমার এই অঙ্কে কি মিউনিসিপ্যাল ভ্যালু আছে? হ্যাঁ মিউনিসিপ্যাল ভ্যালু আছে। মিউনিসিপ্যাল ভ্যালু কত আছে? স্যার মিউনিসিপ্যাল ভ্যালু আছে 80,000। মিউনিসিপ্যাল ভ্যালু আছে 80,000 আর ন্যায্য ভাড়া মানে ফেয়ার রেন্ট আছে 1,20,000। তো আমরা কি জানতাম? মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় তাকে বলা হয় রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, যদি স্ট্যান্ডার্ড রেন্ট না থাকে। তাহলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত বেরোলো আমার? 1,20,000। তারপর দেখবো রেন্ট কত আছে, রেন্ট বলেছে 1,20,000। দুটোর মধ্যে বড় কোনটা? 1,20,000 বড়, তাই তো? তাহলে গ্রস অ্যানুয়াল কত হলো? 1,20,000। আমি ডাইরেক্ট করে দিয়েছিলাম, ঠিক আছে তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো খুব ইজি অঙ্ক, যেহেতু তোমাদের হাউস প্রপার্টি যাদের করা আছে, এই অঙ্কগুলো করা কোনো ব্যাপার নয়। আচ্ছা যাই হোক, নেক্সট বলেছে ঋণের ওপর সুদ নির্ণয় করার বিধান রয়েছে কত নম্বর ধারায়? 24B, মানে ইন্টারন্যাশনাল লোন কত নম্বর ধারায় উল্লেখ আছে? আন্ডার সেকশন 24 সাবসেকশন বিতে। এবার বলেছে যখন একজন ব্যক্তি উপযুক্ত প্রতিদান ছাড়া নিজের গৃহ সম্পত্তি স্ত্রীকে দিয়েছেন, এটি আলাদা থাকার চুক্তির বিনিময় হয় না, তখন ওই ব্যক্তি হলেন বিবেচিত মালিক। মানে এই অ্যান্সারটা হবে বিবেচিত মালিক। ভারতে আবাসিক এবং সাধারণ আবাসিকদের ক্ষেত্রে বিদেশে অবশ্যই গৃহসম্পত্তি থেকে প্রাপ্ত হয় ভারতে করযোগ্য নয়। ওপরের বক্তব্য কি সঠিক? কখনোই সঠিক নয়, এটা ভুল কথা, অর্থাৎ অসত্য হবে অ্যান্সার। কেননা কিছুক্ষণ আগে অর্থাৎ আগের সেটে এটা বোঝালাম। এবার বলেছে মিস্টার এক্স দিল্লিতে অবস্থিত একটি গৃহসম্পত্তির মালিক, তিনি বাড়িটি 3,000 টাকা প্রতি মাসে ভাড়া দেন। বাড়িটির পৌরমূল্য 25,000 টাকা, প্রদত্ত পৌর কর্ম মিউনিসিপ্যাল ট্যাক্স 3,000 টাকা। বাড়িটির বার্ষিক মূল্য নির্ণয় করতে বলেছে, মানে বার্ষিক মূল্য মানে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে বলেছে। তাহলে দেখো তোমাকে মিউনিসিপ্যাল ভ্যালু কত দিয়েছে? স্যার মিউনিসিপ্যাল ভ্যালু 25,000 টাকা দিয়েছে, ঠিক আছে? মিউনিসিপ্যাল ভ্যালু 25,000 টাকা দিয়েছে, ফেয়ার রেন্ট নেই, স্ট্যান্ডার্ড রেন্ট নেই, তার মানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হচ্ছে তোমার 25,000 টাকা, ঠিক? রেন্ট 3,000 টাকা করে ভাড়া পেলে তাহলে কত হবে? বছরে 36,000 টাকা। 25,000 আর 36,000 মধ্যে বড় কোনটা? 36,000 টাকা হচ্ছে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু, তার থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স 3,000 টাকা বাদ দেবে, তাহলে আনসার হয়ে যাবে নেট অ্যানুয়াল ভ্যালু হবে 33,000 টাকা। বুঝতে পারছো? এগুলো মুখে মুখে বলেইছি, এগুলো নতুন করে বোঝানোর কিছু নেই, এগুলো আমরা আগে অনেক ডিসকাস করেছি, সুতরাং এইগুলো খাতায় করে দেখিয়ে সময় নষ্ট করা বেকার। মজুত রক্ষক হলেন, মজুত রক্ষক হচ্ছে একটা পরোক্ষ কর্মী, উদাহরণ। নেক্সট বলেছে গবেষণাগারের সঙ্গে গবেষণাগার আবার পড়ে কি এটা 15 নম্বরটা বলেছে গবেষণাগারের সঙ্গে যুক্ত কর্মী ব্যয় নিম্নলিখিত কোন ব্যয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত? সেলিং ওভারহেড, মানে রিসার্চ সেন্টারে যে সমস্ত স্টাফরা বা কর্মীরা কাজ করে, ঠিক আছে, সেখানটা যে খরচটা হবে এটা কোন ওভারহেডের মধ্যে পড়ে? নিশ্চয়ই প্রাইম কস্টে আসবে না, ফ্যাক্টরি ওভারহেডে আসবে না, সেলিং ওভারহেডে আসে। জব কার্ড দলিলটি হলো নিম্নলিখিত বিষয়ের উদাহরণ। সময় আরক্ষণ আর সময় লিখনের উদাহরণই হচ্ছে জব কার্ড দলিল। যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কাজকে সুসংগতভাবে বিশ্লেষণ ও মূল্যায়ন করা হয় তাকে বলে কর্ম বিশ্লেষণ। তারপর বলেছে টাইম অ্যালাউডের 50% পর্যন্ত। কোশ্চেনটা ভালো করে মানেটা বোঝার চেষ্টা করবে। টাইম টেকেনের পরিমাণ যত কম হবে, ঠিক আছে, টাইম টেকেনের পরিমাণ যত কম হবে রোয়ান পদ্ধতিতেই বোনাসের পরিমাণ, রোয়ান পদ্ধতিতে বোনাসের পরিমাণ তত বাড়বে। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে, অ্যান্সারটা এটা হবে। নেক্সট বলেছে আদর্শ পদ্ধতি ও আদর্শ গতির নিরিখে একটি নির্দিষ্ট কাজের জন্য একজন সাধারণ দক্ষতা সম্পন্ন কর্মীর কত সময় লাগা উচিত তা যার সাহায্যে নিরূপণ করা হয় তাকে বলে সময় পরীক্ষা। বলছে বৈদ্যুতিক গোলযোগের জন্য সময় নষ্ট হলে নিম্ন সময়ের উদাহরণ হচ্ছে স্বাভাবিক অলস সময়। নেক্সট বলেছে লটারি থেকে প্রাপ্ত আয়, মানে লটারি থেকে কত টাকা আয় হয়েছে? 69,100 টাকা নিট, মানে লটারি থেকে ইনকাম হলে গভর্নমেন্ট তো টাকা কেটে নেয়, লটারি থেকে ইনকাম হলে গভর্নমেন্ট টাকা কেটে নেয়। কত পার্সেন্ট টাকা কেটেছে? 30.9% টাকা কেটেছে। এই টাকাটা কাটার পর আমি হাতে পেয়েছি 69,100 টাকা। আমাকে জানতে চেয়েছে মোট কত টাকা জিতেছি। স্যার এটা কি করে বের করতে হয়? দেখো আমি তোমাকে বলে দিচ্ছি। কত টাকা কেটেছে? 30.9। ধরো টোটাল যদি 100 টাকা পাওয়ার কথা থাকে তার মধ্যে 30 টাকা 90 পয়সা কেটে নিই, তাহলে তুমি পেয়েছো কত? 69 টাকা 1 পয়সা, মানে 69 টাকা 10 পয়সা পেয়েছো, যেটা কিনা 69,100কে রিপ্রেজেন্ট করছে। তাহলে টোটাল কত? তুমি ঐকিক নিয়ম করবে,
69,100 ডিভাইডেড বাই 69.1 ইন্টু 100। দেখো দেখিয়ে দিচ্ছি বুঝতে যদি অসুবিধা হয়। মনে করছি আমার লটারি থেকে ইনকাম হয়েছে 100 টাকা, যার মধ্যে গভর্নমেন্ট আমার থেকে কেটে নিয়েছে 30.9, তার মানে হাতে পেয়েছি কত 69.1, আর ওরা বলছে হাতে পেয়েছি 69,100। তাহলে 1 সমান 69,100 বাই 69.1, তাহলে 100 মানে এটাই তো টোটাল টাকাটা। এটা কত? এটা করলে তোমার 1 লাখ টাকা বেরোচ্ছে। বুঝতে পেরেছো আশা করি। তারপর যে অন্যান্য উৎস থেকে আয়, ভারতীয় আয়কর আইনের কত নম্বর ধারায় উল্লেখ আছে? 56 নম্বর ধারায় উল্লেখ আছে। তা বলছে নিচের কোন আয়টি অন্যান্য উৎস থেকে আয় খাতে ধার্য করা যাবে না? রেন্ট রিসিভ ফ্রম হাউস প্রপার্টি। তো যে আয়কর আইনে সিকিউরিটি থেকে প্রাপ্ত সুদ নিম্নলিখিত কোন ধারায় করযোগ্য? 56 নম্বর ধারার 2 নম্বর উপধারা, ঠিক আছে, তার আন্ডারে 1D। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এই সেটটাও কমপ্লিট হলো। পরবর্তী সেটটা নিয়ে আলোচনা করছি। কি বলেছে? কলকাতার একটি গৃহসম্পত্তির মোট পৌরমূল্য। ইংলিশটা জেনে নাও। গৃহসম্পত্তির মোট পৌরমূল্য বলতে এখানে গ্রস মিউনিসিপ্যাল হলো বলেছে 50,000 টাকা, আর মিউনিসিপ্যাল ট্যাক্স বলেছে 15%। ঠিক আছে, তো তাহলে পৌরমূল্যের পরিমাণ কত? কিছুক্ষণ আগেই আমি বললাম মিউনিসিপ্যাল ট্যাক্স সবসময় নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর চার্জ করতে হয়। ঠিক আছে, নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর চার্জ করতে হয়। স্যার এখানে তো গ্রস 50,000 টাকা দিয়েছে, তাহলে নেট কী করে বের করবো? আমরা আগেই শিখেছি গ্রস থেকে যদি গ্রসের যদি 90% করি তখন নেট বেরোয়। গ্রস কত ছিল? 50,000। 50,000-এর 90% তোমরা সবাই ক্যালকুলেটারে লেখো। 50,000-এর 90% করলে হবে 45,000। ঠিক আছে, 45,000-এর 15% করো, অ্যাকচুয়াল অ্যান্সারটা বেরিয়ে যাবে। কত হচ্ছে? 6,750। এই করে 6,750 বেরিয়েছে। তাহলে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি যেখানে অপচয় ধার্য করা হয়েছে সেখানে ব্যয় সূচক মূল্য গ্রাহ্য নয়। ঠিক আছে, তো তারপর অ্যাকচুয়ালি এটা এখন আমি বোঝাবো না। এটা হচ্ছে তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে, গ্র্যাজুয়েশনে উঠবে, তখন ইনকাম ট্যাক্সের একটা চ্যাপ্টার আছে, পিজিপি, প্রফিট গেন বিজনেস অ্যান্ড প্রফেশন। ঠিক আছে, তো সেখানে ওখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কোনো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট যদি ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় সেটা কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটসের মধ্যে পড়বে না। ডেপ্রিসিয়েশন যখন চার্জ করা হয় সেটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না। তো এখানে তাই বলেছে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট যেখানে অপচয় ধার্য করা হয়েছে সেখানে ব্যয় সূচক মূল্য গ্রাহ্য হবে না। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ওই যে মূলধনী সম্পত্তিকে মজুত পণ্যে পরিবর্তিত করার ফলে যে আয়ের উদ্ভব হয় তা মূলধনী সম্পত্তি সংক্রান্ত আয়। কোন খাতে করযোগ্য? বলছে এই খাতে করযোগ্য হবে। মূলধনী সম্পত্তিকে মজুত পণ্যে পরিবর্তিত করার ফলে যে আয়ের উদ্ভব হয় তা মূলধনী সম্পত্তি সংক্রান্ত আয় খাতে করযোগ্য হবে। কখনোই নয়, এটা অসত্য। বলছে মিস্টার গোল্ডার বেহালায় একটি বাড়ির মালিক যেটি ভাড়া দেওয়া হয়েছে। ঠিক আছে, বাড়িটির মিউনিসিপ্যাল ভ্যালু বলেছে 60,000 টাকা, ফেয়ার রেন্ট বলছে 45,000 টাকা। 60 আর 45 মধ্যে বড় কোনটা? 60,000 টাকা বড়। স্ট্যান্ডার্ড রেন্ট তো নেই, তাহলে এটাই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আর প্রতি মাসে ভাড়া দেয় কত করে? 4,500 টাকা করে। 4,500 টাকা করে যদি প্রতি মাসে ভাড়া দেয় তাহলে 12 মাসে কত হচ্ছে? স্যার 54,000 টাকা ভাড়া হচ্ছে। আর অনাদায়ী ভাড়া মানে আনরিয়ালাইজড রেন্ট বলে 5,000 টাকা। তো 54 থেকে 5,000 টাকা বাদ দাও, কত হচ্ছে? 49,000 টাকা। তাহলে 60 আর 45 বড় কোনটা? 60 আর 49। ঠিক আছে, এই দুটোর মধ্যে বড় কোনটা? 60,000। তাহলে অ্যান্সার হবে 60,000 টাকা। দেখো বেসিক জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে বলেছে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে। নিয়ম কি গ্রস অ্যানুয়াল বের করার নিয়ম? মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড়, স্ট্যান্ডার্ড রেন্ট নেই, যেটা বড় তাকে বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তারপর তোমাকে বের করতে হবে রেন্ট রিসিভ কত। রেন্ট রিসিভ 4,500 টাকা করে প্রতি মাসে ভাড়া হলে 54,000 টাকা। এটা রেন্ট রিসিভ হওয়ার কথা, কিন্তু আনরিয়ালাইজড রেন্ট 5,000 টাকা বলছে। 54 থেকে 5 বাদ দাও, 49,000 টাকা। তাহলে 60 আর 49 মধ্যে বড় হচ্ছে 60,000। এটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। নেক্সট বলেছে কোনো ফার্মকে মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যদি কোনো আয় হয় তবে তা মূলধনী সংক্রান্ত আয় বা মূলধনী সম্পত্তি খাতে আয় বলে গণ্য করে। এটা সঠিক। তারপরে দেবব্রত লটারি থেকে পুরস্কার পেল, মানে 3rd প্লেস হয়েছে লটারি থেকে, ও 3 নম্বর পুরস্কার পেয়েছে। ঠিক আছে, তো এবং ও 1.5 লাখ টাকা গ্রহণ করেছে, মানে লটারি জিতে ও হাতে 1.5 লাখ টাকা পেয়েছে। 3rd প্রাইজ 1.5 লাখ টাকা পেয়েছে, হাতে 1.5 লাখ টাকা পেয়েছে। এবং আমরা সবাই জানি গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেওয়ার পর হাতে টাকা পাবে 1.5 লাখ টাকা। তাহলে গভর্নমেন্ট কত % ট্যাক্স কেটেছে? 30% ট্যাক্স কাটে লটারির উপর, তাই তো? তার মানে টোটাল যদি 100 টাকা পাওয়ার কথা 30 টাকা পেয়েছে, সরি 100 টাকা পাওয়ার কথা, মানে 30 টাকা গভর্নমেন্ট ট্যাক্স কেটে নিয়েছে, তাহলে কত টাকা পেয়েছে? নেট 70 টাকা। যে 70 টাকা 1.5 লাখকে রিপ্রেজেন্ট করছে, তাহলে 100 কত? 1.5 লাখ বাই 70 ইন্টু 100। ঠিক আছে, 1.5 লাখ বাই 70 ইন্টু 100 করলে দেখো কত বেরোচ্ছে, দেখিয়েছি। 1.5 লাখ বাই 70
ইন্টু 100, দেখো বেরোচ্ছে 2,14,214,285.7, মানে 2,14,286। তাহলে বুঝতে পারলে স্যার এটা করে দেখালেন না কেন? আরে আগের সেটাই তো দেখালাম এরকম, তাই আর আলাদা করে দেখালাম। ঠিক আছে, তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমার ইনকাম ফ্রম আদার সোর্স চ্যাপ্টার করা আছে, সেই চ্যাপ্টারে ডিটেলসে এগুলো সব করানো আছে। ঠিক আছে, দেখো এমসিকিউ এসিকিউ তো এত বোঝানোর নেই, জাস্ট অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরা। ঠিক আছে, কেননা আমার প্রতিটা চ্যাপ্টার অ্যানালাইজ করা আছে। নেক্সট বলছে ভারতীয় কোম্পানি থেকে ছাড়া অন্য কোম্পানি থেকে আয়। বলছে ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি অন্য কোনো কোম্পানি থেকে যদি তুমি আয় করো, ডিভিডেন্ড বাবদ যদি আয় হয়, সেটা ট্যাক্সেবল অবশ্যই হয়। কোন খাতে? ইনকাম ফ্রম আদার সোর্সে। নেক্সট বলেছে পরিমাণ ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি কটি ভাগে বিভক্ত? 2টি ভাগে। নেক্সট বলেছে অপ্রত্যক্ষ কাঁচামাল সংক্রান্ত ব্যয়, মানে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, অপ্রত্যক্ষ মজুরি ইনডাইরেক্ট লেবার ও অপ্রত্যক্ষ খরচ মানে ইনডাইরেক্ট ওভারহেড, তিনটের যোগফল হচ্ছে তোমার উপরি ব্যয় মানে ওভারহেড। নেক্সট বলছে ওয়ার্ক কস্ট কি? ওয়ার্ক কস্ট বলতে কি বোঝায়? প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেডের যোগফলই হচ্ছে ওয়ার্ক কস্ট। তো দেখো মুখ্য ব্যয়কে বলে প্রাইম কস্ট, আর কারখানা সংক্রান্ত উপরি ব্যয় মানে ফ্যাক্টরি ওভারহেড, দুটো যোগ করলে হয় ওয়ার্ক কস্ট। 11 নম্বর বলেছে যখন উৎপাদন বৃদ্ধি পায় তখন একক পিছু উৎপাদন ব্যয় কমতে থাকে। যখন উৎপাদন বৃদ্ধি পায় তখন একক পিছু উৎপাদন ব্যয় কমতে থাকে। ঠিক, কথাটা সত্য কথাই। ঠিক আছে, কোনো ব্যক্তি কর্তৃক ফার্মকে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলে বিবেচিত হয়। কোনো ব্যক্তি যদি ফার্মকে মূলধনী সম্পত্তি হস্তান্তর করে সেটা হস্তান্তর বলে বিবেচিত হয়। তারপর বলেছে কোনো কোম্পানি তার সম্পূর্ণভাবে অধীনস্থ ভারতীয় কোম্পানিকে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলে ধরা হয় না। এটা তোমাদের বইতেই লেখা আছে, তুমি পড়ে নেবে কোনগুলো মূলধনী সম্পত্তি হস্তান্তর নয়, সেখানে এই পয়েন্টটা আছে। গোল্ড ডিপোজিট বন্ড যা বিলি করা হয়েছিল গোল্ড ডিপোজিট স্কিম 1999 অনুযায়ী, সেটা মূলধনী সম্পত্তি নয়। ডেলিভারি সংক্রান্ত ব্যয় কি? বিক্রয় সংক্রান্ত উপরি ব্যয়। বাজার গবেষণা খরচ, এটা বিক্রয় ও বন্টন সংক্রান্ত উপরি ব্যয়। নেক্সট বলেছে যে ধরনের উপরি ব্যয় পরিবর্তনশীল ও স্থির উভয় উপরি ব্যয় থাকে তাকে বলে অর্ধ পরিবর্তনশীল ব্যয়। সেমি ভেরিয়েবল কস্ট এমন একটা কস্ট যার মধ্যে ফিক্সড আর ভেরিয়েবলের মিশ্রণ থাকে, ঠিক আছে, মিক্সচার থাকে। উপরি ব্যয় বা উৎপাদনের পরিমাণের সঙ্গে আনুপাতিক হারে পরিবর্তিত হয় তাকে বলে পরিবর্তনশীল উপরি ব্যয়। তো যে ড্যাশ পর্যন্ত মানে 50,000 টাকা পর্যন্ত প্রতিদান ছাড়াই নগদ গ্রহণ কর ছাড়যোগ্য। তারপর মেশিনারি ভাড়া সংক্রান্ত আয় কোন খাতে করযোগ্য? যদি না পিজিইপি খাতে করযোগ্য না হয়। ঠিক আছে, এটা ইনকাম ফ্রম আদার সোর্স। তবে নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি কাঁচামালের আলাদা দামকে গ্রহণ করে না? সিম্পল অ্যাভারেজ। বিলি করা কাঁচামালের মূল্য নির্ধারণের সীমাবদ্ধতা কি? কাঁচামালের গুণগত মান জানা থাকে না। তবে যে আগে যায় পদ্ধতিটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কাঁচামাল বিলির হার নির্ধারণের জন্য। নেক্সট বলেছে কাঁচামালের দাবিপত্র সাধারণত কত কপি তৈরি করতে হয়? 3 কপি। ঠিক আছে, এই সেটটাও হয়ে গেল। পরবর্তী পেজটা দেখে নেওয়া যাক। বলছে যখন দাম স্তর প্রচণ্ডভাবে ওঠানামা করে তখন কাঁচামাল বিলির সময় কোন পদ্ধতি সবচেয়ে খারাপ ফল দেয়? আগের পেজেই ছিল ওয়েটেড অ্যাভারেজ মেথড। ভারযুক্ত গড় মূল্য পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্যায়ন যুক্তিযুক্ত হয়। বার্ষিক মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রয়োজনীয় নয়? গৃহ সম্পত্তি তৈরির খরচ, কেননা বার্ষিক মূল্য মানে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করে তোমার মিউনিসিপাল ভ্যালু লাগবে, ফেয়ার রেন্ট লাগবে, স্ট্যান্ডার্ড, তিনটেই লাগে, কিন্তু গৃহ সম্পত্তি তৈরির খরচ লাগে না। গৃহ সম্পত্তির ক্ষেত্রে কম্পোজিট রেন্টের মধ্যে কি থাকে? কিছুক্ষণ আগেই বললাম, কম্পোজিট রেন্টের মধ্যে তোমার লিফট কম্পোজিট রেন্টের মধ্যে পড়ে, আসবাব মানে ফার্নিচার এটাও পড়বে কম্পোজিট রেন্টের মধ্যে। আচ্ছা, যদি যেই ফ্ল্যাটের কথা বলি সেই ফ্ল্যাটে যদি সিকিউরিটি গার্ড থাকে সেটাও কিন্তু কম্পোজিট রেন্টের মধ্যেই ধরা হয় সবগুলি। এবার যে অস্থায়ী ঘর থেকে কোনো ভাড়া পেলে সেটি করযোগ্য হয় কোন খাতে? ইনকাম ফ্রম আদার সোর্সে। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? বলেছে নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তির ক্ষেত্রে মেরামতের জন্য ধার করলে সুদের ছাড়ের সর্বোচ্চ সীমা কত? দেখো আমরা লোন নিতাম, তাই তো, আমরা ইনকাম হসপিটাল যখন করতাম তখন নিশ্চয়ই লোন ছিল, লোন পেয়েছিলে। ইন্টারন্যাশনাল লোন আন্ডার 724 পেয়ে ছাড় পাওয়া যেত। যে কোনো লোন নিলেই ছাড় পাওয়া যেত। কোন কোন লোন? রিপেয়ার্স, রেনোভেশন, রিকনস্ট্রাকশন, পারচেস, এইসব হলেই ছাড় পাওয়া যেত।
তবে রিপেয়ার পারপাসে বাড়ি রিপেয়ার করার জন্য যদি তোমার লোন নিয়ে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ছাড় পাওয়া যাবে 30,000 টাকা, এখানে সেটাই বলেছে। তাহলে নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তির ক্ষেত্রে ঋণকৃত মূলধনের ওপর সুদের ছাড়ের সর্বোচ্চ সীমা কত 2 লাখ টাকা, যেটা কিছুক্ষণ আগে বললাম। সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রেই ঠিক আছে তো লোনের ম্যাক্সিমাম লিমিট কত 2 লাখ টাকা, সেটা কিন্তু তোমার রিপেয়ার্স না, রেনোভেশন, রিকনস্ট্রাকশন অ্যান্ড পারচেস এই সমস্ত পারপাস হলে। হেলথে প্রিমিয়াম পরিকল্পনায় কর্মচারীদের বোনাস দেওয়া হয় যতটা সময় বাঁচাবে তার উপর 50%। রোয়ান প্রিমিয়াম পরিকল্পনায় কর্মচারীদের বোনাস দেওয়া হয়, মানে রোয়ান যে প্ল্যানিং আছে হেলথে প্রিমিয়াম ছিল একটা, রোয়ান প্রিমিয়াম আছে, এক্ষেত্রে বোনাস দেওয়া হয় আগেরটা যেমন টাইম বাঁচানোর ওপর না, টাইম সেভে 50%, এখানে যেরকম কোনো রুল নেই। তাহলে এখানে রুলটা কি, এখানে রুলটা হচ্ছে তুমি যতটা টাইম বাঁচাবে তার, ওখানে যেমন যত টাইম বাঁচাবে তার 50% ছিল, এখানে যত টাইম বাঁচাবে অর্থাৎ টাইম সেভের প্রপোর্শন, কার প্রপোর্শন, টাইম অ্যালাউড আর টাইম টেকেনের প্রপোর্শন। তো সুতরাং ফিক্সড কোনো পার্সেন্টেজ নেই এখানে। তো হচ্ছে মেরিকের গুণিতক মজুরির হার পদ্ধতিতে কর্মচারীরা 10% অতিরিক্ত বোনাস পায় যখন তারা তৈরি করে। মেরিকের নিয়মটা জেনে রাখো, এফিসিয়েন্সি লেভেল যদি 83% মানে আপ টু 83% হলে নর্মাল রেট পাবে, 83 থেকে 100% যদি হয় তাহলে 110% রেট পাবে, আর যদি 100%-এর উপর যদি এফিসিয়েন্সি লেভেল হয় তখন 120% রেট পাবে। তাহলে এখানে দেখতে হবে কি বলেছে, এখানে বলছে 10% মেরিক পদ্ধতিতে অতিরিক্ত বোনাস পাবে, অতিরিক্ত মানে 110% বোনাস পাবে কখন, যদি এফিসিয়েন্সি লেভেল তোমার 83% থেকে 100%-এর মধ্যে থাকে। তাহলে এখানে বুঝতে পারছো কোনটা 83 মানে 83.13% থেকে 100% আছে, এই অপশানটা হবে। তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি টেলরের বৈষম্যমূলক মজুরির হার পদ্ধতি সুবিধা নয়, শ্রমিক অসন্তোষ। তাহলে মেরিকের গুণিতক মজুরির হার পদ্ধতিতে যখন কোনো কর্মচারী 100%, এইমাত্র বললাম এফিসিয়েন্সি লেভেল যদি 100%-এর বেশি হয় তখন কতটা ওয়েজেস পাবে, নর্মাল রেটের 120%, ঠিক আছে। তাহলে মেরিকের গুণিতক মজুরির হার নির্ভর করে পরিমাণ ভিত্তিক মজুরির ওপর। তারপর যে ঈশা লটারি থেকে প্রথম পুরস্কার পেলেন, ঈশা লটারি থেকে প্রথম পুরস্কার পেলেন, তিনি 1,40,000 টাকা পেয়েছেন, ঠিক আছে, টিডিএস কাটার পর। কারণ লটারি থেকে ইনকাম করলে গভর্নমেন্ট ট্যাক্স কাটে, যে ট্যাক্সটা কাটে তাকে টিডিএস বলে। কত পার্সেন্ট কাটে, 30% কাটে। তাহলে অ্যাকচুয়ালি মোট ইনকামটা কত ছিল, তাহলে 30% যদি কাটে তাহলে 70 টাকা পেয়েছে, 100 টাকার মধ্যে 30 টাকা 70 টাকা পেয়েছে, 70 টাকা 1,40,000 পেতেন, টোটাল কত স্যার 2 লাখ টাকা। কী করে হলো 1,40,000, এখানে দেখিয়ে দাও 1,40,000 ইন্টু 100/70, এটা করলে 2 লাখ টাকা হচ্ছে। নেক্সট বলছে বিদেশি কোম্পানি থেকে প্রাপ্ত ডিভিডেন্ড করযোগ্য হবে ইনকাম ফ্রম আদার সোর্সে। স্পেশাল বিয়ারার বন্ড 1991 থেকে প্রাপ্ত সুদ ছাড়যোগ্য। তারপর বলছে ট্রেডমার্কের করদাতাকে যে অ্যানুইটি দিতে হয় তা হলো ইনকাম ফ্রম আদার সোর্সে করযোগ্য। তারপর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কাঁচামাল বিলির দাম নির্ধারণের সীমাবদ্ধতা, সবগুলি মানে দামের অনেকগুলি পদ্ধতি আছে, দাম স্থির নয়, একই ধরনের বিলির একাধিক হার আছে। নেক্সট বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কাঁচামাল বিলির নথিপত্রের সঙ্গে সম্পর্কিত নয়, নগদান বই। সবকটাই কাঁচামাল বিলির নথিপত্রের সঙ্গে সম্পর্কিত। নেক্সট বলেছে কাঁচামাল তালিকার অপর নাম কি, কাঁচামালের নির্দিষ্টকরণ তালিকা। এই অঙ্কটা আমি করাবো না, কেন অনেকবার করেছি, এই এমসিকিউ সেটে অনেকবার বলেছি, তোমরা পারবে। বলছে কাঁচামাল বিলির ভারযুক্ত পদ্ধতি অনুযায়ী মানে ওয়েটেড অ্যাভারেজ বলেছে। অন্তিম মজুত পণ্য মানে ক্লোজিং স্টক বের করতে বলছে। প্রারম্ভিক মানে ওপেনিং ছিল 2000টা 5 টাকা করে, আর 2000টা 5 টাকা করে বলেছে, তাই তো, আর 1,500 ইউনিট উৎপাদন। তাহলে এটার অ্যান্সারটা করতে বলেছে। এটা দেখো কি বলেছে, এটা বললাম বাড়িতে করে নেবে। তোমার ধরো ওপেনিং কত ছিল, এখানে ছোট করে দেখিয়ে দিই, আচ্ছা পেজেই দেখিয়ে দিই। ওপেনিং ছিল 2000টা ইউনিট, 5 টাকা করে 10,000 টাকা। ইস্যু বলেছে 1,500 ইউনিট। তো ওয়েটেড অ্যাভারেজ কি রেট, আগে যেই রেটটা ছিল সেই রেটটাতেই তোমার ইস্যু করতে হবে। কত ছিল রেট, 5 টাকা, এই 5 টাকাটা ইস্যু করবে। 1,500 ইন্টু 5 কত হচ্ছে 7,500, 10,000 টাকা থেকে 7,500 বাদ দিলে 2,500 টাকা হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট বলেছে একটি নিজের বসবাসের জন্য বাড়ি সম্পূর্ণ কর ছাড়যোগ্য। তোমার যদি একটা নিজস্ব বাড়ি থাকে, অর্থাৎ সেই বাড়ি তুমি বসবাস করবে, সেই বাড়িটা ভাড়া দেবে না, অর্থাৎ সেই বাড়িটা তোমার, সেই বাড়ি থেকে তো কোনো ইনকাম হচ্ছে না, এটা
পুরোপুরি কি বলেছে, কর ছাড়যোগ্য, সম্পূর্ণভাবে কর ছাড়যোগ্য। ঠিক আছে, আমার কাছে যদি দুটো বাড়ি থাকে, তাহলে দুটো বাড়ির মধ্যে একটা বাড়ি ধরো আমি পুরো বসবাস করলাম, কোনো ভাড়া দিলাম না, তাহলে যেই বাড়িটা পুরো বসবাস করবো সেটা কর ছাড়যোগ্য। স্যার কেন কর ছাড়যোগ্য হচ্ছে, আমরা হাউস প্রপার্টি করেছিলাম, সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রে ঠিক আছে নীল হতো, প্রথমে নেট অ্যানুয়াল হলো নীল হতো, তার থেকে ইন্টারন্যাশনাল লোন থাকে সেটা বাদ দিতাম। তো সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে, তোমার যদি একটা নিজস্ব বসবাসের বাড়ি থাকে সেই বাড়িটা সম্পূর্ণভাবে কর ছাড়যোগ্য, এটা মাথায় রাখবে। ওই যে স্পাউসের কাছ থেকে উপহার স্বরূপ প্রাপ্ত নগদ করযোগ্য নয়। শব্দ ধাঁধা থেকে প্রাপ্ত আয় করযোগ্য হবে কোথায়, ক্রসওয়ার্ড পাজল, এটা ইনকাম ও আদার সোর্সে আসে। ঠিক আছে, তো বোঝা গেল, এই পেজটাও শেষ হয়ে গেল। আচ্ছা, এবার পরের সেরে চলে আসি। বলে জামাল কলকাতায় একটি গৃহসম্পত্তির মালিক, 31/3/17 অর্থবর্ষে মানে ফিনান্সিয়াল ইয়ারে নিম্ন তথ্যগুলি দিয়ে দিয়ে বলছে ফেয়ার রেন্ট বলেছে 50,000 টাকা, মিউনিসিপ্যাল হলো বলেছে 42,000 টাকা, অ্যানুয়াল রেন্ট বলে 70,000 টাকা, আর পৌর কর মানে মিউনিসিপ্যাল ট্যাক্স বলে 4,000 টাকা, অনাদায়ী ভাড়া বলে দিয়েছে, মানে অনাদায়ী ভাড়া মানে আনরিয়ালাইজড রেন্ট বলে দিয়েছে 2 মাস। ঠিক আছে, বুঝতে পারছো, অনাদায়ী ভাড়া বলেছে 2 মাস, নিট বার্ষিক মূল্য বের করতে বলছো। অনাদায়ী ভাড়া মানে এখানে তুমি বলতে পারো অ্যাকচুয়ালি অনাদায়ী ভাড়া তো টাকা বলে দেয়, এখানে অনাদায়ী ভাড়া মানে এখানে এটাই বোঝানো চাইছে যে ভ্যাকেন্ট বলেছে, আমাদের বাড়িটা 2 মাসের জন্য ফাঁকা ছিল, এটাই হবে, কেননা অনাদায়ী ভাড়া হলে তোমাকে রেট বলে দেয়। ঠিক আছে, তো চলো দেখো অঙ্কটা করাচ্ছি। তো দেখো অ্যান্সারটা করাচ্ছি, কি বলেছে কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়েছে 42,000 টাকা। ঠিক আছে, এখানে লিখছি ছোটো করে মিউনিসিপ্যাল ভ্যালু 42,000 টাকা। ঠিক আছে, তো তোমরা বলতে পারো স্যার কলকাতায় বাড়ি হলে তো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু হয়, তো এখানে কলকাতায় বাড়ি আছে, মিউনিসিপ্যাল ভ্যালু দিয়েছে, এটাকে আমরা গ্রসই ধরে নিচ্ছি। ঠিক আছে, তারপর ফেয়ার রেন্ট বলেছে 50,000 টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট নেই অঙ্কে, তো দুটোর মধ্যে বড় কোনটা, 50,000 টাকা, এটাই হচ্ছে RER মানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তারপর কি করতাম, অ্যানুয়াল রেন্ট AR, অ্যানুয়াল রেন্ট কত বলেছে স্যার, অ্যানুয়াল রেন্ট 70,000 টাকা বলেছে। ঠিক আছে, অ্যানুয়াল রেন্ট 70,000 টাকা বলেছে, আর বলেছে আনরিয়ালাইজড রেন্ট বলেছে 2 মাসের, তার মানে আনরিয়ালাইজড রেন্ট বলেছে 2 মাসের, এটা তোমাকে করতে হবে। তো চলো আরম্ভ করো, এই জায়গাটা কী করতে হবে দেখো, কোশ্চেনে চেঞ্জ করেছি, এটা অনাদায়ী ভাড়া হবে না, এটা ভ্যাকেন্ট হবে, ভ্যাকেন্ট। ঠিক আছে, তাহলে অ্যানুয়াল রেন্ট কত বলেছে 70,000 টাকা, এই দুটোর মধ্যে বড় কোনটা, 70,000 টাকা, তার থেকে মাইনাস করতাম ভ্যাকেন্ট বলেছে 2 মাসের, তার মানে অ্যানুয়াল রেন্ট 70,000 টাকা, এটা 12 মাসে 70,000 টাকা হলে 2 মাসে কত, 11,666। তো বাদ দাও এটা থেকে, 70,000 টাকা থেকে যদি আমরা 11,666 বাদ দিই তাহলে কত হচ্ছে, 58,334। এটা হচ্ছে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু, তার থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স 4,000 টাকা বাদ দাও, হচ্ছে 54,334। এবার দেখো অপশান কত আছে, এই দেখো এখানে কোনো অপশান ছিল না, অরিজিনাল অ্যান্সার হবে এটা 54,333। ঠিক আছে, তো তারা বলছি একটি কাজের জন্য মানক সময় ধার্য করা হয়েছে 30 ঘন্টা। ঠিক আছে, একটা কাজ করার জন্য মানক সময় ধার্য করা 30 ঘন্টা, মানে স্ট্যান্ডার্ড টাইম তোমাকে দিয়ে 30 ঘন্টা, তুমি কাজটা 18 ঘন্টা শেষ করে দিয়েছো। ঠিক আছে, তাহলে কর্মচারীর দক্ষতার মাপ কত, ঠিক আছে, মানে এফিসিয়েন্সি লেভেল। দেখো এফিসিয়েন্সি লেভেল দুদিক থেকে করতে পারি, একটা প্রোডাকশনের দিক থেকে, একটা টাইমের দিক থেকে। এটা টাইম দিয়েছে, টাইমের দিক থেকে করার নিয়ম হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইন্টু 100। তো স্ট্যান্ডার্ড টাইম কত, 30 ঘন্টা, আর অ্যাকচুয়াল টাইম 18 ঘন্টা ইন্টু 100। 30/18 ইন্টু 100 করলে কত দাঁড়াচ্ছে, 30/18 ইন্টু 100 করলে দাঁড়াচ্ছে এই 160.67। সময় রক্ষণে কতটি পদ্ধতি চালু আছে, 3টি পদ্ধতি। তারপর বলছি কোনো একটি কাজের জন্য মানক সময় মানে স্ট্যান্ডার্ড টাইম দেওয়া হয়েছে 20 ঘন্টা, মজুরির হার ঘন্টায় 2 টাকা করে, হ্যালসে প্রিমিয়াম পদ্ধতিতে মজুরির হার নির্ধারণ করো। ঠিক আছে, যদি কাজটি 14 ঘন্টায় সম্পন্ন হয়। দেখো এখানে আমি ছোটো করে দেখিয়ে দিচ্ছি, এখানেই দেখিয়ে দিচ্ছি, আমি অন্য কোনো পেজ নিচ্ছি না। ফর্মুলা কি, TT ইন্টু R প্লাস 50% ইন্টু TS ইন্টু R। তাহলে TT কত ছিল, 14 ঘন্টায় কাজটা করে বলছে, 14 ঘন্টা
রেট 2 টাকা করে, 50/100 মানে 1/2 TS। 20 ঘন্টায় কাজটা কমপ্লিট করতে বলছে, তুমি 14 ঘন্টায় করছো, মানে 6 ঘন্টা টাইম বাঁচাতে পেরেছো, রেট কত করে? 2 টাকা করে। 28, 14 অ্যান্সার হবে 6 দুগুণে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে, 28 আর 6 যোগ করে 34। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে অ্যান্সারটা 34 করেছি। কোথা দিয়ে হলো আশা করি বুঝতে পেরেছো। এবার বলেছে কোনো একটি কাজ সর্বোত্তম উপায়ে সম্পাদন করতে গেলে নিম্নলিখিত মধ্যে কোনটি প্রয়োজনীয়তা? কোনো একটি কাজ সর্বোত্তম উপায়ে সম্পাদন করতে হলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রয়োজনীয়? গতি পরীক্ষা। তবে যে মূলধনী আয়কে আমরা কভাবে ভাগ করতে পারি? 2 ভাগে। যখন কোনো ব্যক্তি কর্তৃক ফার্মকে মূলধনী সম্পত্তি হস্তান্তর করলে কোনো আয় হয় তখন তা করযোগ্য হয়, ঠিক আছে, কোন খাতে? মূলধনী আয় খাতে। আগেও বলেছি যে কোনো শিল্পকলা হচ্ছে মূলধনী সম্পত্তি। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে একক প্রতি স্থির ব্যয়ের পরিমাণও কমতে থাকে, এটা সত্যি। আমরা যদি অবদান থেকে স্থির ব্যয় বাদ দিই, মানে কন্ট্রিবিউশন থেকে যদি ফিক্সড কস্ট বাদ দিই, যেমন যে অ্যান্সারটা বেরোয় তাকে বলে নেট প্রফিট। স্পাউসের কাছ থেকে 50,000 টাকা পর্যন্ত নগদ প্রাপ্ত হলে সেটা করযোগ্য নয়। তো এই শব্দদাতা মানে ক্রসওয়ার্ড পাজেল কোন খাতে করযোগ্য হয়? ইনকাম ফ্রম আদার সোর্স। নেক্সট বলেছে কোনো সম্পত্তি ক্রয় করার জন্য ধার করা হলে তার উপর সুদ প্রদানের মূল্য। কোনো সম্পত্তি কেনার জন্য যদি তুমি ধার করো, তো ধার করলে তো লোন নিলে তার মতো সুদ দিতে হবে, এই সুদটা ড্যাশ মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এই অপশন যেটা আছে একটাও হবে না। কোনো কোম্পানির সম্পূর্ণভাবে অধীনস্থ ভারতীয় কোম্পানিকে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলে গণ্য হয় না। তারা বলেছে যে কোনো ধরনের ব্যয়ের মধ্যে স্থির ও পরিবর্তনশীল উভয় উপাদানই অন্তর্ভুক্ত থাকে। কোনটা? অর্ধ পরিবর্তনশীল ব্যয় মানে সেমি ভেরিয়েবল কস্ট। উচ্চ নিচ বিন্দু পদ্ধতি ব্যবহৃত হয় উপরি ব্যয় বন্টনের জন্য। নেক্সট বলেছে স্থির উপরি ব্যয় মূলত নিমজ্জিত ব্যয়। ভারতীয় আয়কর আইন অনুযায়ী লগ্নিপত্রের উপর সুদ কত নম্বর ধারায় উল্লেখ আছে? 56 নম্বর ধারা 2 নম্বর উপধারা। স্পেশাল বিআরআর বন্ড 1991 থেকে প্রাপ্ত সুদ বাবদ আয় করযোগ্য নয়, এটা সত্য। উপরি ব্যয়কে আচরণ ভিত্তিক ভাগে ভাগ করার ফলে নিম্নলিখিত কোন সুবিধা পাওয়া যায়? ব্যয় নিয়ন্ত্রণে সাহায্য, বিক্রয় মূল্য নির্ধারণে সাহায্য, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য, সব কটাই হবে। ট্রেডমার্কের সত্ত্ব প্রদানকারীকে পদেও অ্যানুইটি ইনকাম ফ্রম আদার সোর্সে আসে। তারপর দেখো কি দিয়েছে 2.24.9 এই ধারাটা কি বলে? ঘোড়ার দৌড় থেকে আয় মানে ইনকাম ফ্রম হর্স রেস ইনকাম। অন্যান্য সূত্র থেকে আয় মানে ইনকাম ফ্রম আদার সোর্সের ক্ষেত্রে ড্রয়িং শব্দটি নির্দিষ্ট করে প্রপার্টি। আর অপ্রত্যক্ষ কাঁচামাল ব্যয়ের সঙ্গে অপ্রত্যক্ষ শ্রম ব্যয় ও অপ্রত্যক্ষ অন্য খরচের যোগ করলে কী পাওয়া যায়? উপরি ব্যয়। তো এই সেটটাও হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী সেটটা দেখো, বলছে ফাঁকা জমি থেকে প্রাপ্ত আয় যার ওপর কোনো বাড়ি নেই তা করযোগ্য হবে ইনকাম ফ্রম আদার সোর্সে। তারপর বলেছে মিউনিসিপ্যাল ভ্যালু 30,000 টাকা, অ্যানুয়াল রেন্ট 42,000 টাকা, ফেয়ার রেন্ট 36,000 টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট 30,000 টাকা। নিয়ম কি? মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় কত? 36,000 টাকা। 36,000 আর 30,000 এই জন্য ছোটো কোনটা? 30,000। এটা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হচ্ছে তোমার 30,000 টাকা। তারপর করতাম অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট বলেছে 42,000 টাকা, তার থেকে অনাদায়ী ভাড়া মানে আনরিয়ালাইজড তুমি বাদ দেবে 7,000 টাকা। তাহলে 42 থেকে 7 বাদ দিলে কত হয়? 35,000 টাকা। স্যার এটা একটু দেখিয়ে দিন তাহলে সুবিধা হয়। দেখো দেখিয়ে দিচ্ছি, এটা চারটা সাজিয়ে নিচ্ছি। মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট, ঠিক আছে? তো করে যেটা হবে সেটা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তারপর লিখবো অ্যানুয়াল রেন্ট, ঠিক আছে? তো অ্যানুয়াল রেন্ট লিখবো। আচ্ছা, মিউনিসিপ্যাল ভ্যালু কত বলেছিল অঙ্কে? স্যার মিউনিসিপ্যাল ভ্যালু 30,000 টাকা বলেছে, এখানে লিখবো 30,000 টাকা মিউনিসিপ্যাল ভ্যালু। ফেয়ার রেন্ট কত বলেছিল? ফেয়ার রেন্ট বলেছিল 36,000 টাকা, আর স্ট্যান্ডার্ড রেন্ট 30,000 টাকা। তাহলে বলো কি হচ্ছে? এই দুটোর মধ্যে বড় 36 আর 30-এর মধ্যে ছোটো কোনটা? 30,000। এটা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত বলেছিল? স্যার অ্যানুয়াল রেন্ট 42,000 টাকা বলেছিল। অ্যানুয়াল রেন্ট 42,000 টাকা বলেছিল, তার মধ্যে আনরিয়ালাইজড ছিল 7,000 টাকা। তাহলে 42 থেকে 7 বাদ দিলে 35,000 টাকা হচ্ছে। এই দুটোর মধ্যে বড় হচ্ছে 35,000 টাকা, তার থেকে ভ্যাকেন্ট বাদ দেবো। ভ্যাকেন্ট যদি থাকে, ভ্যাকেন্ট ছিল 1 মাসের ভ্যাকেন্ট ছিল, ভ্যাকেন্টটাকে তুমি বাদ দিতে হবে। ভ্যাকেন্ট 1 মাস ছিল, অ্যানুয়াল রেন্ট ছিল 42,000 টাকা, তার মানে 12 মাসে যদি 42,000 টাকা হয় তাহলে 1 মাসে কত? 3,500 টাকা। 35,000 টাকা থেকে 3,500 বাদ দিলে হচ্ছে 31,500 টাকা। এটা হচ্ছে গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তার থেকে তোমাকে কী বাদ দিতে হবে? মিউনিসিপ্যাল ট্যাক্স 10%।
মিউনিসিপ্যাল ট্যাক্স 10%। মিউনিসিপ্যাল ট্যাক্স কার উপর হয় স্যার? মিউনিসিপ্যাল ভ্যালুর উপর। মিউনিসিপ্যাল ভ্যালু ছিল 30,000, তার 10% 3,000, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 28,500। আশা করি বুঝতে পেরেছো কীভাবে হলো অঙ্কটা। নেক্সট বলেছে একাধিক বসত বাড়ির ক্ষেত্রে বার্ষিক মূল্য নির্ধারণ সংক্রান্ত নিয়মাবলী আছে কত নম্বর ধারায়? 23 নম্বর ধারা 4 নম্বর উপধারা। গহনা মানে অর্নামেন্টস এক ধরনের মূলধনী সম্পত্তি। কোনো একটি কাজের জন্য মানক সময় মানে স্ট্যান্ডার্ড টাইম দিয়েছে 20 ঘন্টা, আর একজন কর্মচারী 17 ঘন্টায় কাজটা শেষ করে দিল। বলছে তুমি এফিসিয়েন্সি লেভেল বের করো। ওই একই নিয়ম, স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম। স্ট্যান্ডার্ড টাইম কত? 20 ঘন্টা, 20/17 × 100 করো, এটাই বেরোবে। সময় রক্ষণের মূল ধরনগুলি কত ধরনের? 3 ধরনের। নেক্সট বলেছে কোনো একটি কাজের মানক সময় 30 ঘন্টা, মানে স্ট্যান্ডার্ড টাইম 30 ঘন্টা বলেছে, রেট বলেছে 4 টাকা করে প্রতি ঘন্টায়। রোয়ান প্রিমিয়াম অনুযায়ী কর্মচারীকে কত টাকা মজুরি পাবে যদি সে কাজটি 21 ঘন্টায় শেষ করে? দেখো স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড 30 ঘন্টা, টাইম টেকেন 21 ঘন্টা, ঠিক আছে, রেট বলে 4 টাকা। রোয়ান প্রিমিয়ামে করতে বলেছে, অঙ্কটা করবে, আমি বলেছি অ্যান্সার কত হবে? 109 টাকা 20 পয়সা, একদম ইজি, আমি করাচ্ছি না। তারপর বলেছে কোনো একটি কাজ শেষ করার মানক সময় বলে 20 ঘন্টা, মানে ওই একই টাইম অ্যালাউড 20 ঘন্টা, রেট বলেছে 2 টাকা করে পার আওয়ার, 2 টাকা পার আওয়ার, আর কাজটি শেষ করবে 16 ঘন্টায়। তার মানে বুঝতেই পারছি এটা কী হবে অ্যান্সারটা? টাইম অ্যালাউড 20 ঘন্টা, টাইম টেকেন 16 ঘন্টা, রেট 2 টাকা করে, হ্যালসে প্রিমিয়ামে করবে, অ্যান্সার 36 টাকা বেরোবে। নেক্সট বলেছে অর্ধপরিবর্তনশীল উপরি ব্যয় 2 ধরনের। যদি অবদান থেকে স্থির উপরি ব্যয় বাদ দিই তখন তা আমরা নেট প্রফিট পাই। অফিসে কর্মরত কর্মচারীদের মাহিনা হলো অফিস ও প্রশাসন সংক্রান্ত উপরি ব্যয়। বাজার গবেষণা সংক্রান্ত খরচ হলো গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত উপরি ব্যয়। বারবার রিপিটেড কোশ্চেন আছে। অবসায়নের সময় শেয়ার হোল্ডারদের সম্পত্তি বিতরণ হলো মূলধন সম্পত্তি হস্তান্তর হিসেবে গ্রাহ্য হয় না। লগ্নিপত্রের উপর সুদ বাবদ প্রাপ্ত আয় করযোগ্য হয় ইনকাম ফ্রম আদার সোর্সে। তাহলে যে পি একজন কর্মচারী, একটি কাজ করার জন্য তাকে সময় দেওয়া হলো 10 ঘন্টা, তিনি কাজটি 8 ঘন্টায় কমপ্লিট করলো। তাকে কাজটা করতে দিয়েছে 10 ঘন্টার মধ্যে, ও 8 ঘন্টায় কাজটা কমপ্লিট করে দিল, রেট বলে 5 টাকা করে। হ্যালসে প্রিমিয়াম অনুযায়ী কি বলেছে? হ্যালসে প্রিমিয়াম ওয়াইজ তার রেমুনারেশন মানে ওয়েজেস কত হবে? করে দেখবে 45 টাকা বেরোবে। একজন শ্রমিককে একটি কাজ করার জন্য তাকে সময় দেওয়া হয় 12 ঘন্টা, কাজটি সে 10 ঘন্টা শেষ করে, তাহলে দক্ষতার স্তর কত? ওই একই নিয়ম, একই জিনিস বারবার দিয়েছে, স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইন্টু 100, মানে তুমি করে দেখবে 12/10 ইন্টু 100। প্রতিষ্ঠানে প্রবেশ ও প্রস্থানের সময় লিপিবদ্ধকরণকে বলা হয় সময় লিখন। প্রাইম কস্টের সঙ্গে কারখানা উপরি ব্যয় যুক্ত হলে যে ব্যয় পাওয়া যায় তাকে বলে ওয়ার্ক কস্ট। স্থির উপরি ব্যয় কোন উপরি ব্যয়ের অন্তর্গত? আচরণ ভিত্তিক। কারখানা সম্পত্তির অবচয় ধরা হবে উৎপাদন সংক্রান্ত উপরি ব্যয়। আধা পরিবর্তনশীল উপরি ব্যয়ের উদাহরণ যন্ত্রপাতির অবচয়। কত প্রকার মূলধনী সম্পত্তি আছে? 2 প্রকার। লটারি, ঘোড়ার দৌড়, শব্দ, তাস খেলা, এখান থেকে যেটা আয় হয়, ঠিক আছে, প্রাপ্ত আয় আকস্মিক আয়, সুতরাং ওই আয় কোথায় যাবে? ইনকাম ফ্রম আদার সোর্সে। লাস্ট ইনকাম ট্যাক্স অ্যাক্টে সিকিউরিটি থেকে প্রাপ্ত সুদ কত নম্বর ধারায় উল্লেখ আছে? 56 নম্বর ধারা 2 নম্বর উপধারা। তো আশা করি এই সেটটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী সেটটা নিয়ে আলোচনা করা যাবে। ফার্স্ট কোশ্চেন কি দেখতে পাচ্ছ? সাধারণ গড় মূল্য পদ্ধতি গড় মূল্যের ভিত্তিতে বিলির ভাগে পড়ে। তার বলে যখন আমরা দামের সঙ্গে কাঁচামালের পরিমাণকে গুণ করার পর গড় বার করি তখন সেই পদ্ধতি কী নামে পরিচিত? ভারযুক্ত গড় মূল্য পদ্ধতি নামে পরিচিত। নেক্সট বলে যে কাঁচামাল বিলির ক্ষেত্রে নিম্নলিখিত কোন পদ্ধতি ক্রয় মূল্যের ভিত্তিতে নয়? ফিফো পদ্ধতি। এরপরে একটা অঙ্ক দিয়েছে, এবং আমরা তো করেছিলাম স্টোর লেজার, ফিফো, লিফো, সিম্পল ওয়েটেড, এটা সিম্পল অ্যাভারেজ মেথডে করতে বলেছে। কি বলেছে আমাকে বের করতে? ক্লোজিং স্টকের ভ্যালু বের করতে বলেছে। 14 তারিখে ওপেনিং স্টক ছিল 150 কেজি 5 টাকা করে, 18 তারিখে কেনা হয়েছে 25 কেজি 5 টাকা 20 করে, 19 তারিখে 120 কেজি ইস্যু করা হয়েছে। তাহলে বলো ক্লোজিং স্টক কত হবে? তো চলো এই অঙ্কটা করে দেখাতে হবে, করে দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে। দেখো আমি বলে দিচ্ছি। 14 তারিখ বলেছিল, এখানে লিখছি ডিসেম্বর 14। ডিসেম্বর 14তে ওপেনিং স্টক কত ছিল? ডিসেম্বর 14তে ওপেনিং স্টক কত ছিল দেখা যাক। ওপেনিং স্টক ছিল 150 কেজি 5 টাকা করে। এখানে লিখছি 150 কেজি 5 টাকা করে, মানে 750 টাকা। আচ্ছা, তারপরে পারচেস করা হয়েছে 18 তারিখে। 18 তারিখে পারচেস করা হয়েছে কত কেজি? পারচেস করা হয়েছে 18 তারিখে 25 কেজি পারচেস করা হয়েছে 5 টাকা 20 করে। 25 কেজি পারচেস করা হয়েছে 5 টাকা 20 করে, কত হচ্ছে গুণ করে দেখা যাক। 130 টাকা, তাহলে হচ্ছে 880। এবার ইস্যু করা হয়েছে কত তারিখে?
19 তারিখে ইস্যু করা হয়েছে 120 কেজি 120 কেজি ইস্যু করা হয়েছে। এবার এই ইস্যুটার সময় আমাদের দেখতে হবে কোন মেথডে দিয়েছে, ফিফো, লিফো, সিম্পল না ওয়েটেড। এখানে সিম্পলে দিয়েছে। সিম্পলের নিয়ম হচ্ছে এই যে দুটো রেট আছে এই দুটো রেটের অ্যাভারেজ করতে হবে, অর্থাৎ 5 টাকা আর 5 টাকা 20 পয়সা দুটোর অ্যাভারেজ করব, অর্থাৎ 10 টাকা 20 পয়সাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 টাকা 10 পয়সা, এর সঙ্গে 5 টাকা 10 পয়সা গুণ করব, কত হচ্ছে 612। 880 থেকে যদি 612 বাদ দিই তাহলে কত হচ্ছে দেখা যাক, 268 টাকা। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। নেক্সট বলেছে কোনো একটি কাজ নিখুঁতভাবে ও সর্বোত্তম উপায়ে সম্পাদন করতে গেলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রয়োজনীয়? গতি পরীক্ষা। নেক্সট বলেছে উৎপাদন প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর প্রত্যেকটি কাজের জন্য ব্যবহৃত সময় ও তার লিপিবদ্ধকরণ পরিচিতি কি অনুযায়ী হয়? সময় পরীক্ষা অনুযায়ী। নেক্সট বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সময় ভিত্তিক মজুরি প্রদানের সুবিধা নয়? কর্মদক্ষতা ও মজুরির মধ্যে সম্পর্ক নেই। তারপরে বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হেলসে প্রিমিয়াম পদ্ধতির সুবিধা নয়? হেলসে প্রিমিয়াম পদ্ধতির সুবিধা নয় কোনটি? দেখো, অসন্তুষ্টির সম্ভাবনা, অন্যান্য উপাদানের উপর কম গুরুত্ব আরোপ, এই দুটো একটাও সুবিধা নয় হেলসে প্রিমিয়াম পদ্ধতি। মূলধনী আয় মূলত দু ধরনের, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী। এবার বলছে মিস্টার চ্যাটার্জি 500টি শেয়ার 13 মাসের অধিক সময় নিজের অধিকারে রেখেছে। আমরা আগেই বলেছি শেয়ার যদি নিজের অধিকারে 12 মাসের বেশি সময় রাখে তাকে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে, তো এটা হবে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। নেক্সট বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য নয়? উপরি ব্যয় হলো মূল ব্যয়ের একটি অংশ, এটা কখনোই সত্যি নয়। তারপর স্থির উপরি ব্যয়ের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য নয়? কোনো সময়ই স্থির নয়। তাহলে এক্স একজন ব্যবসায়ী যিনি পুরস্কার জিতেছেন 69,100 টাকা এবং টিডিএস কাটার পর 69,100 টাকা জিতেছে, ঠিক আছে। তাহলে বলছি তাহলে ওনার অ্যাকচুয়াল আয় কত ছিল, যেটা আমি আগের সেটগুলোতেও বলেছি, ঠিক আছে, 69,100 টাকা পেয়েছে। এবার দেখো কত পার্সেন্ট ট্যাক্স কাটে গভর্নমেন্ট? 30% ট্যাক্স কাটে। 30% ট্যাক্স কাটে, তার মানে এটা কতকে রিপ্রেজেন্ট করে? 70কে। তাহলে 69,100 বাই 70 ইন্টু 100, এটা করে দেখো কত বেরোচ্ছে। 69,100 ডিভাইড বাই 70 ইন্টু 100 করে বেরোচ্ছে 98,714। স্যার এটা তাহলে 1 লাখ ক্রাইট আছে কেন? দেখো আমি কারণটা বলে দিচ্ছি। তো আমি আগের সেটগুলোতেও বলেছিলাম 30% তো তোমার ফ্ল্যাট রেট, তার উপর 3% সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন সেস লাগে, যদিও বর্তমান নিয়মে সেটা 4% হয়েছে। যদি 3% ধরি তাহলে 33% ধরলে কত হয়? আরও 0.9%, মানে 30.09% হচ্ছে। 30.09% 69,100 টাকা তো হাতে পেয়েছি, গভর্নমেন্ট ট্যাক্স কেটে নিয়েছে 30.9%। তো 100 থেকে যদি তুমি 30.9 বাদ দাও, 100 থেকে যদি তুমি 30.9 বাদ দাও কত? 69.1। তুমি হাতে পাচ্ছ 69.1, যেটা কিনা 69,100কে রিপ্রেজেন্ট করছে। তাহলে করো 69,100 ডিভাইড বাই 69.1, তাহলে 100 সমান কত? 1 লাখ টাকা। তার মানে এখানে শুধু 30% ধরলে হলো না, ঠিক আছে। তো আমরা জানি লটারির ওপর যা ইনকাম হলো তারপর ফ্ল্যাট 30% ট্যাক্স দিতে হবে, কিন্তু এখানে তার সঙ্গে আবার সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন 3% অ্যাড করা হয়েছে, এই জন্য এরকম অ্যান্সার বেরিয়েছে। বুঝতে অসুবিধা হলো অবশ্যই জানাবে। নেক্সট বলেছে বন্ধুর কাছ থেকে 50,000 টাকার উপহার পাওয়া গেছে, করযোগ্য আয়ের পরিমাণ কত? 0। মানে 50,000 টাকা অবধি কোনো ট্যাক্স দিতে হয় না, 50,000 টাকার উপরে হলেই ট্যাক্সেবল হয়ে যাবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইনকাম ফ্রম আদার সোর্সের উদাহরণ নয়? শেয়ার বিক্রি ইনকাম ফ্রম আদার সোর্সের উদাহরণ নয়। রোয়ান প্রিমিয়াম পদ্ধতির অসুবিধা কোনটা? দেখো, জটিলতা একটা অসুবিধার মধ্যে পড়ে, অতি দক্ষতার কম বোনাস এটাও অসুবিধা, শ্রমিকদের ঐক্যের অভাব এটাও অসুবিধা। যে বিভাগ যাচনপত্র তৈরি করে তাকে কি বলে? উৎপাদন বিভাগ। উপরি ব্যয়কে নিম্নলিখিত ভিত্তিতে শ্রেণীবিভাজন করা যায়, কার্যের ভিত্তিতে করা যায়, উপাদানের ভিত্তিতে করা যায়, আচরণের ভিত্তিতে করা যায়, তাহলে সবগুলিই হবে। স্থির উপরি ব্যয় সবসময় স্থির হয়। নেক্সট বলেছে উপরি ব্যয়ে অন্তর্ভুক্ত করা হয়, উপরি ব্যয় মানে ওভারহেডের মধ্যে কি আসে? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আসে,
ইনডাইরেক্ট লেবার আসে, ইনডাইরেক্ট ওভারহেড, মানে সবগুলোই আসবে। আধা পরিবর্তনশীল উপরি ব্যয় মানে সেমি ভেরিয়েবল কস্ট বা সেমি ভেরিয়েবল ওভারহেডের উদাহরণ কি? যন্ত্রপাতির অপচয় মানে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। ইন্টারেস্ট অন লোন কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায় স্যার? আন্ডার সেকশন 24 সাবসেকশন বিতে। তাহলে এই সেটটা হয়ে গেল। আচ্ছা চলো এর পরের সেটে আসা যাক। বলেছে নিজের বসবাসের জন্য ব্যবহার করা গৃহ সম্পত্তি, নিজের বসবাসের জন্য ব্যবহার করা গৃহ সম্পত্তি থেকে ক্ষতি আসতে পারে, অর্থাৎ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি থেকে তোমার লস হতে পারে। কখন কখন লস হতে পারে? যদি সেখানে ইন্টারেস্ট অন লোন থাকে। তাহলে বুঝতে পারলে। নেক্সট বলেছে ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি থেকে ক্ষতি আসতে পারে। কখন? ভাড়া দেওয়া মানে লেট আউট হাউস প্রপার্টি থেকে কখন ক্ষতি আসতে পারে? কোশ্চেন এটাও বলেছিল যদি অ্যানুয়াল ভ্যালুর থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বেশি হয়। একদম ঠিক, একদম ঠিক। গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে যদি মিউনিসিপ্যাল ট্যাক্সের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু নেগেটিভ আসবে, আর নেট অ্যানুয়াল ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে তোমার অটোমেটিক্যালি লেট আউট হাউস প্রপার্টি থেকে তোমার লসই হবে। এই কথাটা সত্যি। তো যে পুরনো ঋণ পরিশোধ করার জন্য, যেটা আমার আগের সেটাও ছিল, পুরনো ঋণ পরিশোধ করার জন্য মানে আগে কোনো লোন নেওয়া ছিল সেই লোনটা শোধ করার জন্য নতুন লোন নিয়েছো, ঠিক আছে, এর ওপর এই নতুন লোনের ওপর কি সুদ কি ছাড়যোগ্য? কখনোই এরকম জিনিস ছাড় পাওয়া যাবে না। নেক্সট বলেছে উৎপাদন সারা বছর ধরে সমানভাবে না চালানোর ফলে যে অলস সময় সৃষ্টি হয় তার নিম্নলিখিত কোন কারণে হয়? অর্থনৈতিক কারণে। হঠাৎ করে বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়ে সময় নষ্ট হওয়াটার উদাহরণ হলো অস্বাভাবিক অলস সময়ের। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অলস সময় নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়? মানের নির্ধারণ, মেশিনারি প্রতিনিয়ত চেকিং, পর্যাপ্ত পরিকল্পনা, সবগুলি। নেক্সট বলেছে কোনো সম্পত্তি কেনার জন্য ধার করলে তার উপর যে সুদ হয়, কোনো সম্পত্তি কেনার জন্য বলেছে কোনো সম্পত্তি কেনার জন্য ধার করলে তার উপর যে সুদ হয় তা কিসে অন্তর্ভুক্ত হয়? এটার অ্যান্সারটা আমার যতদূর মনে হচ্ছে সম্পত্তির অধিগ্রহণ মূল্য হবে, যদিও আগের সেটা আমি বলেছিলাম কোনোটিই নয়, এটা একটু ডাউট আছে, যদিও আমার মনে হচ্ছে সম্পত্তির অধিগ্রহণ মূল্যই হবে। বোনাস শেয়ারের ক্ষেত্রে সম্পত্তির অধিগ্রহণ মূল্য হলো 0। যখন কোনো নির্ধারী তার শেয়ার কেনার অধিকার অন্য কাউকে প্রদান করেন তখন ওই অধিকারের অধিগ্রহণ মূল্য 0 হয়। যখন আমরা উপরি ব্যয়কে আচরণ ভিত্তিক ভাগে ভাগ করি তখন স্থির উপরি ব্যয় পাই। যদি কাঁচামালের মূল্য কমতে থাকে তবে কাঁচামাল বিলির উপযুক্ত পদ্ধতি হলো আগে আসে আগে যায়। সাধারণত কাঁচামাল তালিকা প্রস্তুত করে ইঞ্জিনিয়ারিং বিভাগ। যে বিভাগ যাচনপত্র তৈরি করে তাকে বলে উৎপাদন বিভাগ। পরিত্যক্ত কাঁচামাল হলো স্বাভাবিক ক্ষতি। যে নীতি অবলম্বন করে কাঁচামালের অন্তিম মজুদের মূল্যায়ন করা হয়? কোন নীতি অবলম্বন করে কাঁচামালের অন্তিম পণ্যের মূল্যায়ন করা হয়? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 বলছে ক্রয় মূল্য মানে ক্রয় মূল্য আর বাজার মূল্য দুটোর মধ্যে যেটি কম, মানে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস যেটি কম, তার মানে তুমি সিটটা বলতে পারো এদের মধ্যে যেটি কম মানে হচ্ছে এ আর পি। বুঝতে পারলো? বাজার মূল্য ক্রয় মূল্যের মধ্যে যেটি কম। তো হেলসে ওয়ার প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস সময় হিসাবের জন্য সময় সঞ্চয়ের শতাংশ কত ধরা হয়? দেখো এটা ঘাবড়ানোর কিছু নেই। হেলসে ওয়ার যেমন হেলসে রোয়ানের মতন হেলসে ওয়ারও একটা প্রিমিয়াম প্ল্যান। ওর নিয়ম বলছি যতটা টাইম তুমি বাঁচাতে পারবে তার 33.13%। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। একজন শ্রমিক কোনো কাজ 10 ঘন্টা সম্পন্ন করে যার মানক সময় মানে স্ট্যান্ডার্ড টাইম 12 ঘন্টা, তাহলে দক্ষতার স্তর কত? তো দক্ষতার স্তর যদি আমি টাইমের দিক থেকে করি ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইন্টু 100। স্ট্যান্ডার্ড টাইম কত? 12 ঘন্টা বাই 10 ঘন্টা ইন্টু 100 করলে 120% হয়। নেক্সট বলেছি যখন কোনো নির্দিষ্ট কাজ 8 ঘন্টায় সম্পন্ন করা হয় যেখানে কাজটির 1/10 অংশ সম্পন্ন করার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয় তবে কতটা সময় বাঁচাতে পেরেছিল? দেখো একদম ইজি, ঘাবড়াবে না, একদম ঘাবড়াবে না। কোনো একটা কাজ 8 ঘন্টায় কমপ্লিট করা হয়েছে, কোনো একটা কাজ 8 ঘন্টায় কমপ্লিট করা মানে টাইম টেকেন নেওয়া হয়েছে 8 ঘন্টা, এবং কাজটি করার জন্য বলছে কাজটির 1/10 অংশ কমপ্লিট করার জন্য তুমি 1 ঘন্টা সময় নিয়েছো। মানে কাজটার 1/10 অংশ করতে তুমি 1 ঘন্টা সময় নাও, মানে তোমাকে কোশ্চেনে বলেছে কাজটার 1/10 অংশ তুমি কমপ্লিট করতে তোমাকে 1 ঘন্টা সময় দেয়, 1/10 অংশ। তাহলে পুরো কাজ মানে পুরো একটা কাজ সম্পন্ন করতে কত ঘন্টা সময় দিয়েছিল? 10 ঘন্টা। 1/10 ইন্টু 1 করলে 10 ঘন্টাই হচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? আবার বলছি তোমাকে একটা কাজ করতে বলেছে, ঠিক আছে? তো
তুমি সেই কাজটা 8 ঘন্টায় করে দিয়েছো। এবার তোমাকে কোশ্চেনে বলেনি যে কাজটা করতে তোমাকে কত ঘন্টা দিয়ে, তোমাকে বলেছে তোমাকে যেই কাজটা দিয়ে সেই কাজের 1/10 জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়। তাহলে পুরো কাজটা করতে কত ঘন্টা সময় দেওয়া হয়েছিল? 10 ঘন্টা। ঠিক আছে, 10 ঘন্টা। তো 10 ঘন্টা থেকে 8 ঘন্টা বাদ দিলে 2 ঘন্টা। একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছিল। মানক সময় মানে স্ট্যান্ডার্ড টাইম 10 ঘন্টা, অ্যাকচুয়াল টাইম 8 ঘন্টা, ঘন্টা প্রতি মজুরি মানে রেট 5 টাকা হলে রোয়ান পদ্ধতিতে বোনাস কত? 8 টাকা হবে। তোমরা অ্যান্সারটা বের করে নেবে। দ্রুত পরিবর্তনশীল বাজার দরের অনুপযোগী পদ্ধতি কোনটা? ভারযুক্ত গড়মূল্য পদ্ধতি। ঠিক আছে। নেক্সট বলেছে বিলিখিত কাঁচামালের মূল্য নির্ধারণের মূল পদ্ধতি কটা? 3টি। কোনটি উত্তম মজুরি প্রদানের বৈশিষ্ট্য নয়? জটিলতা। তবে সময় লিখনের মূল পদ্ধতি কটা? 2টি। তাহলে এই সেটটাও হয়ে গেল। দেখো নেক্সট সেটটা কি বলে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারযুক্ত গড় মূল্য পদ্ধতির সীমাবদ্ধতা নয় মানে অসুবিধা নয়? দাম ও পরিমাণ উভয়ই বিবেচনা করা হয়। নেক্সট বলেছি অস্বাভাবিক অলস সময় ব্যয় নিম্নে কোন হিসাব খাতে ডেবিট করা হয়? পরিব্যয় লাভ ক্ষতি হিসাব মানে কস্টিং পিএল অ্যাকাউন্ট। জব কার্ড হলো 3 ধরনের। যে অলস সময় কোনোভাবে এড়ানো যায় না তাকে বলে স্বাভাবিক অলস সময়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উৎপাদন সংক্রান্ত কারণে সৃষ্ট অলস সময়ের উদাহরণ? 2টি সংশ্লিষ্ট কাজের মধ্যে অপেক্ষার সময়। তবে যে পদ্ধতির মাধ্যমে শ্রমিকদের উৎপাদনে নিযুক্ত সময়ের হিসাব রাখা হয় তাকে বলে কাজে ব্যয়িত সময়। তারপর যে মূলধনী সম্পত্তির ক্ষতি বা ধ্বংসের জন্য বীমা থেকে প্রাপ্ত অর্থের মধ্যে কতটুকু প্রতিদান হিসেবে গ্রাহ্য হয়? প্রাপ্ত অর্থ ও প্রাপ্ত কোনো সম্পত্তি যদি পাওয়া যায় তার বাজার মূল্য। কোনো শিল্পকলা মূলধনী সম্পত্তি। নেক্সট বলেছে কোনো মূলধনী সম্পত্তি ক্রয়ের জন্য যে পরিমাণ অর্থ ঋণ করা হয়েছিল তার ওপর প্রযুক্ত সূত্র অন্তর্ভুক্ত হয়। এটা সূত্র হবে না, সুদ হবে। যদি এই কোশ্চেনটা এতগুলোর মধ্যে 3টে সেটে পেলাম, এটা তোমরা লিখে দিও সম্পত্তির অধিগ্রহণ মূল্যটাই লিখো, এটাই মনে হচ্ছে অ্যান্সারটা হবে। তারা বলছে নিম্নলিখিত তথ্যগুলি থেকে ইউনিট পিছু পরিবর্তনশীল ব্যয় মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করতে বলছে। তোমাদের একটা বলে দিই, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার ফর্মুলা কস্টের চেঞ্জ। ঠিক আছে, তো কস্টের চেঞ্জ ডিভাইড বাই ইউনিটের চেঞ্জ। তো কস্টের চেঞ্জ কত দেখো স্যার? কস্টের চেঞ্জ তো 24,000 টাকা, আর ইউনিটের চেঞ্জ কত? 12,000। তাহলে কত হচ্ছে? 2 টাকা। তাহলে দেখো এই অ্যান্সারটা হয়ে গেল 2 টাকা। নেক্সট বলেছে যে সমস্ত ব্যয় প্রত্যক্ষ ধরনের তা অন্তর্ভুক্ত হয় মূল ব্যয়ের সঙ্গে অর্থাৎ প্রাইম কস্টের সঙ্গে। উচ্চ নিচ বিন্দু পদ্ধতি ব্যবহৃত হয় অর্ধ পরিবর্তনশীল উপরি ব্যয়ের বিভক্তিকরণের জন্য। তারপর বলছে কোনো ভাড়া বাড়ি পুনরায় ভাড়া দিয়ে 50,000 টাকা আয় হয়েছে, ভাড়া বাবদ 10,000 টাকা প্রদান করা হয়েছে এবং রক্ষণাবেক্ষণ 10,000 টাকা খরচ করা হয়েছে। তাহলে ইনকাম ও আদার সোর্সে কত আসবে? একদম ইজি জিনিস, এটা আগের সেটগুলোতেই বলা হয়েছে। তাহলে 50,000 টাকা ধরো আজকে আমি কারোর বাড়ি ভাড়া নিয়েছি 10,000 টাকা দিয়ে, আমি না থেকে অন্য কাউকে ভাড়া দিলাম, যাকে ভাড়া দিলাম তার থেকে 50,000 টাকা নিলাম, যাকে ভাড়া দিলাম তার থেকে 50,000 টাকা নিলাম, এবং যাকে ভাড়া দিলাম আমি এটাকে সাবলেট বলি, যাকে ভাড়া দিলাম তার থেকে 50,000 টাকা নিলাম এবং বাড়িওয়ালাকে 10,000 টাকা দিই। তাহলে আমার হাতে নেট কত বেঁচে গেলো? 40,000 টাকা। তারপরেও আমাকে রিপেয়ারও 10,000 টাকা খরচ করতে হয়েছে। তাহলে নেট ইনকাম কত হলো? 30,000 টাকা। এটা আদার সোর্সে আসে। নেক্সট বলেছে বিদেশি কোম্পানির কাছ থেকে কোনো ডিভিডেন্ড গ্রহণ করলে সেটা সম্পূর্ণ করযোগ্য। নেক্সট বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তম মজুরি প্রদানের বৈশিষ্ট্য? সবগুলি মানে নমনীয়তা, আকর্ষণীয়তা, ফলের প্রতি আকর্ষণ। বিদ্যুৎ ঘাটতির জন্য সৃষ্ট অলস সময় হচ্ছে অস্বাভাবিক অলস সময়। তাহলে উপযুক্ত মানের কাঁচামালের স্বল্পতার জন্য সৃষ্ট অলস সময় হলো নিয়ন্ত্রণযোগ্য অলস সময়। নেক্সট বলেছে গৃহ সম্পত্তি থেকে আয়ের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন আয়কর আইনে কত নম্বর ধারায় ছাড় পায়? 24। শেয়ার একটি স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি যখন নির্ধারিত অধিকারে থাকে 12 মাস বা তার কম সময়ের জন্য। নিচের কোনটি মূলধনী সম্পত্তি? শহরে অবস্থিত জমি। নিচের কোনটি মূলধনী সম্পত্তি নয়? মজুত পণ্য। যে লেনদেনগুলিকে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলা যায় না সেগুলি হলো মার্চ 1 তারিখ 1970 সালের আগে ভারতে অবস্থিত কৃষি জমির হস্তান্তর। অন্যান্য উৎস থেকে আয় ভারতীয় আয়কর আইনের কত নম্বর ধারায় আছে? 56 নম্বর ধারায়। নিচের আয়গুলির মধ্যে ইনকাম ফ্রম আদার সোর্সে করযোগ্য আয়টি চিহ্নিত করো। কি লিখবে? সুদ বাবদ আয়। ঠিক আছে, তার মানে আমাদের শিওর শটের এমসিকিউ পার্টগুলো শেষ হয়ে গেলো। এবার আমরা পরবর্তী ভিডিওতে এসএকিউগুলো নিয়ে আলোচনা করব। তো এই নোটগুলো তোমরা টুকে রেখো।